গতকালকে কি কি ক্লাস হচ্ছিল? গতকালকে ক্লাসে জি, গতকালকে কারেন্ট কাকে বলে এই ধরনের পাঠ ছিল আর কি। আচ্ছা, আমি কোর্স মডিউলটা তাও আর একবার বের করি, কোর্স মডিউলটা বের করে দেখি। আচ্ছা, গতকালকের ক্লাসে ছিল আমাদের ইলেকট্রিক্যাল বেসিক, মানে কারেন্ট ভোল্টেজ এইগুলা। আচ্ছা, জি আজকে জি আমরা জি। শিখবো হলো মানে ইলেকট্রিক্যালের মানে মেইন, আমরা যেটা শিখতেছি যে ইলেকট্রিক্যাল ওয়ারিং। আচ্ছা, আমরা হচ্ছে আজকে শিখবো প্রফেশনাল ইলেকট্রিক্যাল ওয়ারিং এর মানে বেসিক যে থিম গুলো আছে, যেগুলা না জানলে আপনার মানে ইলেকট্রিক্যালের কাজের কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। মানে হয়তোবা এগুলো অনেকেই জানেন, তারপরে এগুলা যারা জানেন না তাদের জন্য বিশেষ করে, আর যারা জানেন তাদের আরেকবার শিখলে মানে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, জি, সবাই একটু মিউট করলে ভালো, তো বাইরের আওয়াজ আসতেছে তো। ওকে। আচ্ছা, আজকে সবাই একটু দয়া করে খাতা কলম নিবেন, কারণ এই জিনিসগুলো নোট করার দরকার আছে। আপনি যদি এগুলা নোট না করে রাখেন, পরবর্তীতে হয়তো বা আপনি সার্টিফিকেট পাবেন, কিন্তু এই জিনিসগুলা ভুলে গেলে পরে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন বা ভাইভাতে যাবেন, তখন কিন্তু এগুলো আর আপনার মনে থাকবে না। আচ্ছা, সবাই একটু আনমিউট মিউট করলে মনে হয় ভালো হতো। আওয়াজ আসতেছে, জান আমি নাই মিউট করে দিচ্ছি সবাইকে। মিউট হবে। স্যার, কোন সাউন্ড শুনতে পাচ্ছি না। এবার শোনা যায়? জি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি আচ্ছা, স্যার, ধন্যবাদ। শোনা যায়। মানে একটু হ্যাঁ, যে একটু মাইক্রোফোনের সমস্যা তো হচ্ছে, এজন্য হচ্ছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি বলতেছিলাম যে ধরেন আজকের অ্যাটেন্ডেন্সটা আমি আধা ঘন্টা পরে নিব। কারণ প্রথম দিকেই ধরেন অ্যাটেন্ডেন্স নিয়ে নিলে প্রথম দিকে অ্যাটেন্ডেন্স দিয়ে অনেকে চলে যাবে। আর যার বিপরীতে পরবর্তীতে মানে অ্যাডভান্টেজের বদনাম হবে যে অমুক জায়গা থেকে শিখতেছি কিন্তু কিছু শিখতে পারে নাই। সার্টিফিকেট পাবে কিন্তু কোনো কাজের কাজ হবে না। এজন্য আমাদের মেন উদ্দেশ্য কিন্তু সার্টিফিকেট না, আমাদের মেন উদ্দেশ্য আপনাদের শেখানো, আর আপনারাও শিখে যাতে স্কিল অর্জন করতে পারেন। আমি গতকালকে একটা মিটিং এ ছিলাম সিভি নিয়ে। তো ওইখানে একজন বলতেছিল যে স্যার, আমার সিভিতে আমি কি অ্যাড করবো, আমার তো তেমন কোনো স্কিল নাই। শুধু বলতেছে শুধু একাডেমিক স্কিল ছাড়া কোনো স্কিল নাই। ভাই, স্কিল অর্জন করার তো অনেক ওয়ে আছে। যে আপনারা এটা স্কিল অর্জন করতেছেন, আপনারা যদি এটা বাসায় প্র্যাকটিস করেন, আজকে থেকে যা কাজ দেখাবে এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করার কাজ। এগুলো যদি বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় যে আপনার ওই সিভিতে কি লিখবো, কি স্কিল দেবো, এটা নিয়ে আর কোনো আপনাদের সমস্যা থাকবে না। আচ্ছা, আমি আর কথা না বাড়াই, আমি ক্লাসে স্টার্ট করি। তো এটা যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস, আচ্ছা তাহলে নেক্সট যাই। ওকে। আচ্ছা, আমাদের প্রথমে আমরা কি শিখতেছি, আমরা শিখতেছি হলো প্রফেশনাল ইলেকট্রিক্যাল ওয়্যারিং। আচ্ছা, ইলেকট্রিক্যাল ওয়্যারিং আর হাউস ওয়্যারিং প্লাস ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, এই তিনটা কিন্তু আলাদা জিনিস। ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর মধ্যে হাউস ওয়্যারিং প্লাস আপনার ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিংটা থাকে। তো যেহেতু আমরা প্রফেশনাল ভাবে শিখতেছি, তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শিখবো। আমি যদি অ্যাডভান্স থেকে শুরু করি, তাহলে অনেকে হয়তো বা বুঝবেন না। এজন্য আমি মানে একদম প্রথম থেকে শুরু করতেছি, জিরো লেভেল থেকে। আচ্ছা, সর্বপ্রথম আমার হলো ইলেকট্রিক্যাল ওয়্যারিং কাকে বলে। আচ্ছা, আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিব, তারপর আপনারা হ্যান্ড নোট করবেন, কারণ ক্লাস চলা অবস্থায় হ্যান্ড নোট করলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, কোন নির্দিষ্ট স্থানে বা স্থান সময়ে বিদ্যুৎ বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য নিয়ম অনুসারে তারের সুশৃঙ্খল সাজানোর ব্যবস্থায় ইলেকট্রিক্যাল ওয়্যারিং।
আচ্ছা, এখানে হয়তো বা লেখা মিস্টেক থাকতে পারে। আচ্ছা, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এখানে আমার কি বলছে, সুশৃঙ্খল ভাবে আমার সাজানো থাকতে হবে। কেন, আমি যদি আমার সাপোজ আমার একটা বাসার বাড়িতে আমার ধরুন মাছ দিয়ে আমি হচ্ছে আমার তারগুলো নিয়ে গেলাম, তাহলে কি সেটা কিন্তু দেখতে ভালো লাগবে? অবশ্যই কিন্তু ভালো লাগবে না। এর জন্য আমাদের তারগুলো সুশৃঙ্খল ভাবে একদম সাজানো গোছানো ভাবে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যে কোনো নির্দিষ্ট স্থান হতে বা নির্দিষ্ট স্থান সমূহে সরবরাহ দেওয়ার জন্য, এটা কি ইলেকট্রিক্যাল ওয়ারিং এর ক্ষেত্রে। এখন যদি আমি হাউস ওয়ারিং এর ক্ষেত্রে বলি, তাহলে আমার কি আসবে, আমার বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য। আর যদি আমি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলি, তাহলে আমার ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য যেই সুশৃঙ্খল ভাবে তারের সাজানো হয়, সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। তাহলে ইলেকট্রিক্যাল ওয়ারিং, হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং তিনটাই কিন্তু সেম, কিন্তু জাস্ট একটু সংজ্ঞার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। ক্লিয়ার আপনারা এইটুকু? জি স্যার। জি 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 ওকে। জি, স্যার। বুঝতে পারছি স্যার। জি আচ্ছা, স্যার। সবাই হ্যান্ড নোট রাখবেন, যেখানে প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই প্রশ্নটা লিখে রাখবেন, এটা আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল ওয়ারিং ক্লিয়ার। এখন আমি ইলেকট্রিক্যাল ওয়ারিং এর, আমরা যে ইলেকট্রিক্যাল ওয়ারিং করব, ইলেকট্রিক্যাল ওয়ারিং করার আগে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা আগে শিখবো, তারপরে আমরা ইলেকট্রিক্যাল ওয়ারিংটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। আচ্ছা, সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ওয়ারিং দীর্ঘস্থায়ী ও মজবুত হতে হবে। আচ্ছা, আমাদের একটা ওয়ারিং, আমরা যখন একটা বাসা বাড়িতে ওয়ারিং করি, আপনাদের আইডিয়া অনুযায়ী একটা বাসা বাড়িতে ওয়ারিং করতে কত টাকা খরচ হয়? আইডিয়া আছে আপনার কারো? যদি টিন শেড হয় সেক্ষেত্রে আপনার আচ্ছা, আমি যতটুকু জানি যাচ্ছে যে স্যার। মানে বাসা বাড়িতে ওয়ারিং এর খরচটা অনেক বেশি। মানে এস্টিমেট, মানে যে যেমন ইউজ করে সেটার উপরে, টিন শেডের একরকম, বিল্ডিং বাসার একরকম। আচ্ছা, এখন এই জিনিসটা একটা ভাবুন, আমি সাপোজ একটা বিল্ডিং বাসার কথাই বলি। একটা বিল্ডিং বাসায় যখন ওয়ারিং করা হয়, ওয়ারিংটা কিন্তু দেওয়ালের মধ্যে দিয়ে করা হয়। তাহলে আমার ওয়ারিংটা যদি কিছুদিন পরে, ধরুন 5 বছর 10 বছর পর যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার ওই দেওয়ালগুলো উপরে রং করা থাকবে, রং তুলতে হবে, প্লাস্টার তুলতে হবে, তারপরে দেওয়াল আবার কাটতে হবে, তারপরে আমার আবার ওয়ারিং করতে হবে, প্লাস আরো ওয়ারিং এর খরচ তো আছে। তাহলে মানে প্রথম কথা, ওয়ারিং খুলতে ডাবল খরচ, প্লাস ওয়ারিং দ্বিতীয় ভাবে ওয়ারিং করার খরচ, তাহলে কিন্তু আপনার খরচটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রথম পয়েন্টটাই কি দেওয়া আছে, ওয়ারিং অবশ্যই দীর্ঘস্থায়ী ও মজবুত হতে হবে। তাহলে আমরা ওয়ারিং করার, এগুলো কিন্তু এবিসি লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই মানে একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এগুলা কিন্তু মানে সব থেকে বেসিক প্রশ্ন, এগুলা ধরবেই। কারণ কি, আপনার একটা বাসা বাড়িতে ওয়ারিং যদি আপনি নর্মাল ভাবে করেন, তাহলে কিন্তু ওই ওয়ারিং কিছুদিন পরে যে করবে তার নামে বদনাম আসবে যে অমুকে দিয়ে ওয়ারিং করাইছিলাম, বেশি দিন টিকে নাই। এই জন্য এই কোর্স শেষে আপনারা কিন্তু নিজেও কোনো বাসা বাড়িতে বা নিজের বাসাতেও ওয়ারিং এর কাজ করতে পারবেন। এই জন্য যেই বাসা বাড়িতেই কাজ করবেন বা যেখানে কাজ করেন না কেন, সেখানকার যে ইকুইপমেন্ট গুলা ব্যবহার করবেন, সেগুলা যাতে ভালো মানের হয় সেগুলো সেইভাবে ব্যবহার করবেন। এখন বাসাওয়ালা যদি বলে না তুমি নর্মালটা ইউজ করো, তাহলে তো আপনার কিছু করার নাই, তবে আপনি সাজেশন দিবেন যাতে ভালো মানের প্রোডাক্ট গুলা যাতে ইউজ করে, ভালো মানের কেবল, ভালো মানের আহ যাবতীয় যে যে জিনিসগুলো লাগে সেগুলো যাতে ভালো মানের ইউজ করা হয়। আচ্ছা, তারপর বলতেছে ওয়ারিং সম্পূর্ণ নিরাপদ হতে হবে। তার কারণ কি, আমার ওয়ারিং করায় যদি ভুল থাকে, যদি ওয়ারিং ডিজাইন বা মানে ঠিক মতো যদি ওয়ারিং না করা হয়, তাহলে আমাদের কেমিক্যাল রিয়াকশন বা হিটিং রিয়াকশন বা বৃষ্টির পানিতে শর্ট সার্কিট হতে পারে। এজন্য আমাদের ওয়ারিং এর ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার নিরাপদ ভাবে আমার ওয়ারিংটা করতে হবে। আচ্ছা, তারপরে আছে আমাদের কেবল, সুইচ, সকেট ইত্যাদি সঠিক মানের হতে হবে। আচ্ছা, ধরুন আমাদের কেবল নিলাম আমরা হচ্ছে চিকন বা হচ্ছে 1.5, কিন্তু এই কেবল দিয়ে আমরা যদি একটা মোটরের কানেকশন দিই বা হাই পাওয়ারের ফ্যান বা বলেন, মানে কেবলের থেকে, কেবলের ধারণ ক্ষমতার থেকে আমরা যদি বেশি পাওয়ারের লোড চলাই, তাহলে কি আমাদের কেবলটা বেশি দিন টেকসই হবে? হবে না, কিন্তু অল্প দিন পরে আমাদের কেবলটা পুড়ে যাবে বা গলে যাবে। আর তখনই শর্ট সার্কিট হলে, তখনই মনে করেন একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমাদের কেবল, সুইচ, সকেট এগুলা নির্ধারণ করার সময় অবশ্যই আমাদের মান নির্ণয় করে নিতে হবে, আর এক কথায় ক্যালকুলেশন করে নিতে হবে। আর এই ক্যালকুলেশনটা কিভাবে করবেন এটা আমাদের ক্লাসে আমরা শেখাবো। আমাদের কোর্স মডিউলে দেখবেন এক জায়গায় আছে যে কেবল ক্যালকুলেশন প্লাস লোড ক্যালকুলেশন। তো এই সম্পূর্ণ জিনিসগুলো আপনারা আমাদের কোর্স শেষ করলেই আপনারা শিখতে পারবেন। এখানে আমাদের 10 দিন দেওয়া আছে, যদি আপনাদের শেষ না হয়
তাহলে আমরা 10 দিনের জায়গায় দরকার আরো 2 দিন বাড়াবো। তাও আপনাদের যতটুকু শেখার দরকার আমরা আপনাদের ততটুকু শেখাবো। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, লাইট ফ্যান ইত্যাদির অবস্থান যথাযথ স্থানে রাখতে হবে। এখন ওয়ারিং এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, যে ওয়ারিং করবে তার জন্য। আপনি যদি রুমের এমন একটা জায়গায় যদি ফ্যানটার কানেকশন দিলেন বা সেট করলেন যেখানে আপনার মানে বাতাসের কোনো প্রয়োজন নাই, আর যেখানে বাতাসের প্রয়োজন সেখানে আপনার মানে ফ্যানটা সেট করেন নাই, তাহলে কিন্তু আপনার ওয়ারিংটা সঠিকভাবে হবে না। প্লাস লাইটটা আপনি এমন জায়গায় দিলেন যেখানে লাইটের কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি সেখানে লাইটটা দিলেন। এখানে একটা নর্মালি একটা রুমের 3টা দেওয়ালে লাইট দিতে হয়, এবং আহ উপর থেকে যখন হচ্ছে ছাদ ঢালাই দেওয়া হয় তখন হচ্ছে 4.5 থেকে 4 মিটার পর্যন্ত মনে হয় উপরে, মানে রুমের মাপ অনুযায়ী হচ্ছে যখন যে কাজ করবে যে মিস্ত্রি, তার থেকে তো একটা রুমের মাপ তো থাকবে, ওই মাপ অনুযায়ী একটা মাপ নিয়ে একটা সাইডে, যেই সাইডে আপনার বিছানাটা রাখবেন বা একটা আইডিয়া করবেন এই সাইডে বিছানাটা রাখতে পারে, আর এই সাইডে দরজা। অবশ্যই দরজার সঙ্গে কিন্তু কেউ রাখে না, দরজার থেকে একটু দূরে রাখে। তো আপনারা যখন রুমে ঢুকবেন তখনই কিন্তু আইডিয়া হয়ে যাবে। তো ওই আইডিয়া অনুযায়ী আপনারা যখন হচ্ছে ছাদের যখন ওয়ারিংটা করা হয়, ছাদে যখন পাইপ বিছানো হয়, তখন এই জিনিসটা আপনাদের লক্ষ্য করে এই ফ্যানটা সেট করা হয়। আর এইগুলাও আস্তে আস্তে কত মাপ, কত কি, কত ইঞ্চি বা কত মিটারে আপনারা ফ্যানটা সেট করবেন, আর পাইপটা আহ, ছাদের পাইপ কিভাবে বিছানো হয় এগুলো আমরা শেখাবো আস্তে আস্তে। এখন প্রথমে বেসিকটা আমরা আগে শেষ করে, তো তারপর আজকে কি প্রপার আর্থিং ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, আমরা সব থেকে এই ভুলটা করে থাকি যে আমাদের বাসা বাড়িতে আর্থিং এর লাইনটা ঠিক মতো দেওয়া থাকে না, যার জন্য আমাদের কি হয়, আমাদের কিন্তু বিদ্যুৎ বিলটাই বেশি আসে আর্থিং প্রপার ভাবে না করার কারণে। প্লাস আপনারা অনেক সময় দেখবেন আপনারা যেই ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো ব্যবহার করেন, সেটা ফ্রিজ হতে পারে বা রাইস কুকার হতে পারে, তো এইগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখবেন বডি শর্ট করে, আমরা যেটাকে বলি বডি শর্ট। অর্থাৎ এটার কারণ হলো আর প্রপার ভাবে আর্থিং না থাকার কারণে এই মানে শর্ট সার্কিট বা মানে বডি শর্টটা হয়ে থাকে। আচ্ছা, তারপর আমাদের আছে ওয়ারিং সুন্দর হতে হবে। ওয়ারিং সুন্দর হতে হবে, এটা কেন বললাম, কারণ আমাদের যখন আমরা দেখুন আমাদের ইলেকট্রিক্যাল ওয়ারিং এর সংজ্ঞাতে যখন আমরা দেখছিলাম তখনই কিন্তু আমরা পড়েছিলাম যে ওইখানে লিখেছিল যে সুশৃঙ্খল ভাবে লাইনটা টানতে হবে। আমি যদি মাঝামাঝি দিয়ে লাইন টানি তাহলে কিন্তু আমার অবশ্যই সেটা দেখতে সুন্দর লাগবে না, এজন্য ওয়ারিংটা সুন্দর হতে হবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কেন খেয়াল রাখতে হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেটা যেটুকু বুঝবেন না নোট করে রাখবেন, আমি এটা লাস্টে নিয়ে লাস্টে প্রশ্ন উত্তর পর্বটায় এটা আলোচনা করব। ওকে, তারপরে এখন আমাদের আছে ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কি কি। আচ্ছা, আমরা কি এটা শুরু করব নাকি করার কোনো সমস্যা আছে? না, করেন। শুরু করেন স্যার। ওকে, ঠিক আছে। শুরু ওকে, করেন স্যার। করেন ইলেকট্রিক্যাল স্যার। ইলেকট্রিক্যাল ওকে, ধন্যবাদ, সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে। ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কি কি। আচ্ছা, ইলেকট্রিক্যাল ওয়ারিং সাধারণত 3 প্রকার। প্রথমত হলো ইন্টারনাল ওয়ারিং, তার দ্বিতীয়ত হলো ওভারহেড ওয়ারিং, আর তৃতীয়ত হলো আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। আচ্ছা, ইন্টারনাল ওয়ারিং বলতে কি বোঝায়? ইন্টারনাল ওয়ারিং হলো আমাদের এই যে দেখুন নিচের দিকে প্রথম চিত্রটা, এখানে আমাদের বাসা বাড়িতে যে ওয়ারিংটা করা হয়, অর্থাৎ ইন্টারনাল মানে বাসা বাড়ির ভিতরে অথবা ইন্ডাস্ট্রির ভিতরে, অর্থাৎ কোনো বাসা বা ইন্ডাস্ট্রি বা কলকারখানা যেটাই হোক, ভিতরে যে ওয়ারিংটা করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল ওয়ারিং। আর আমরা মূলত ইন্টারনাল ওয়ারিংটা নিয়ে বেশি কাজ করে থাকি। ওভারহেড ওয়ারিং আর আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এগুলা মনে করেন আরো হাই লেভেলের। তো ওভারহেড ওয়ারিংটা হলো কি, এই যে দেখুন 2 নম্বর চিত্রটা, আমাদের ওভারহেড লাইন দিয়ে যে লাইন গুলা যায় বা আমাদের বাসা বাড়িতে যেই পোল গুলার মাধ্যমে আমাদের যে লাইন গুলো আসে সেগুলাকে আমরা বলা হয় ওভারহেড ওয়ারিং। এগুলা গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলে আপনারা সব জায়গাতেই দেখতে পাবেন, বিশেষ করে মাঠের মধ্যে দিয়ে ওভারহেড লাইন গুলা বিছিয়ে নেওয়া হয়। আর এমনিতে গ্রামে রাস্তার পাশ দিয়ে যে পোল গুলা থেকে আমাদের লাইন গুলা যায় এগুলা ওভারহেড ওয়ারিং এর মধ্যেই পড়ে, আর এগুলা উপর দিয়েই নেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয়ত আছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড ওয়ারিংটা বাংলাদেশে খুবই কম ব্যবহৃত হয়, কিন্তু আগের থেকে এখন ব্যবহৃত হচ্ছে, তবে এটা বিদেশে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, বাংলাদেশের মধ্যে আপনারা অনেকেই অনেক জায়গায় দেখবেন, যারা শহরে থাকেন তারা দেখবেন যে অনেক জায়গায় মাটির নিচ দিয়ে লাইন করতেছে, বা হচ্ছে রাস্তা খুঁড়ে লাইন করতেছে এরকম। তো আমি আজকে আসার সময় দেখলাম যে আমাদের এখানে রাস্তা খুঁড়ে রাস্তার নিচ দিয়ে আবার নতুন করে তার বিছাচ্ছে।
আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর জন্য। তো আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর সুবিধা কি হয় যে আমাদের অনেক সময় যখন ঝড় বৃষ্টি হলে কিছুক্ষণ ঝড় বৃষ্টি হয়, তাতেই কিন্তু আমাদের বিদ্যুৎ চলে যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আচ্ছা, তখন আমরা কি বলি যে বিদ্যুৎ অফিসের দোষ দেয় যে ওরা লাইন অফ করছে। আসলে লাইনটা ওরা অফ করে না, লাইনটা হচ্ছে গাছ অথবা পাতা বা মানে বিভিন্ন ইতে তারের সঙ্গে ই হয়ে শর্ট সার্কিট হয়, বা গ্রাউন্ড ফল হয়, যার জন্য আমাদের ওই বিদ্যুৎটা ওই অফিস থেকে অনেক সময় অফ করে দেয়, বা অনেক সময় হচ্ছে ব্রেকারটা অফ হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যদি আন্ডারগ্রাউন্ড ওয়ারিংটা আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যতই ঝড় বৃষ্টি হোক এই আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর কিন্তু কোনো কারেন্ট যাবে না। তো এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর একটা সুবিধা। কিন্তু গ্রাম অঞ্চলে যদি আপনি আন্ডারগ্রাউন্ড ওয়ারিং করতে চান তাহলে আপনার অনেক খরচ বেশি পড়বে। আপনার অবশ্য না, এটা মানে বিদ্যুৎ অফিসের খরচ বেশি পড়বে। তার কারণ হলো আহ গ্রাম অঞ্চলে বাসা অনেক মানে এক জায়গা থেকে অনেক জায়গায় মানে দূরে দূরে থাকে, যার জন্য আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর এই তারগুলো মাটির নিচ দিয়ে নিতে গেলে অনেক ব্যয় হয়। আর ওভারহেড লাইন দিয়ে নিয়ে গেলে মানে পোলের মাধ্যমে নিয়ে গেলে এখানে আপনার খরচ কম হয়, যার জন্য গ্রাম অঞ্চলে ওভারহেড লাইনটা ব্যবহার করা হয়। আর শহর অঞ্চলে আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ড ওয়ারিংটা চালু হচ্ছে। আর বিশেষ আমরা যেটা ব্যবহার করি বাসা বাড়িতে সেটা হলো ইন্টারনাল ওয়ারিং। তো তিনটা চিত্রই দেওয়া আছে, পিডিএফটা আমি দিয়ে দেবো, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো তারপরের পার্টে আমরা যাই। আচ্ছা, তারপরের পার্টে আছে হলো ইন্টারনাল ওয়ারিং কত প্রকার। আচ্ছা, আমরা যে প্রথমে বললাম যে ইন্টারনাল ওয়ারিং, আচ্ছা এবার ইন্টারনাল ওয়ারিংটা কত প্রকার সেটা আমরা দেখবো। ইন্টারনাল ওয়ারিংটা হলো মূলত 5 প্রকারের। একটা হলো ক্লিট ওয়ারিং, দ্বিতীয়ত ব্যাটিং ওয়ারিং, তৃতীয় চ্যানেল ওয়ারিং, চতুর্থ কন্ডুইট ওয়ারিং, আর 5 নম্বর ট্যাঙ্কিং ওয়ারিং। আচ্ছা, আমি আগে এই 5টার বর্ণনা দিব, তারপরে মানে একটা একটা করে স্টেপ ভাবে বোঝাবো। তারপরে আরেকটা আছে হলো ওয়ারিং এর স্থান অনুযায়ী ওয়ারিং আমার 2 প্রকার, একটা হাউস ওয়ারিং, একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে আমরা ইলেকট্রিক্যাল ওয়ারিং, হাউস ওয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং তিনটা কিন্তু আলাদা বিষয়। তো ইলেকট্রিক্যাল ওয়ারিং এর মধ্যে হলো ইন্টারনাল ওয়ারিং, প্লাস তার মধ্যে হলো হাউস ওয়ারিং প্লাস ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। তাহলে বুঝতে পারছেন মানে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর মধ্যে ধাপ হলো এই দুইটা। আচ্ছা, তাহলে আমাদের প্রথমত আমরা এটা স্ক্রিনশট মেরে মেরে রাখতে পারি অথবা নোট করে রাখতে পারি যে প্রথম নরমালি ইন্টারনাল ওয়ারিং 5 প্রকার, আর অবস্থান ভেদে ইন্টারনাল ওয়ারিং 2 প্রকার, ইন্ডাস্ট্রিয়াল এবং হাউস ওয়ারিং। আচ্ছা, এবার কোনটা কি ওয়ারিং সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, এই যে দেখুন প্রথমে আছে আমাদের ক্লিট ওয়ারিং। এই ওয়ারিংটা আমাদের আগে ব্যবহার করা হতো। আমাদের প্রথম চিত্র যেটা আছে এই ওয়ারিংটা আমাদের আগে ব্যবহার করা হতো। সরি, এই ওয়ারিংটা আমাদের আগে ব্যবহার করা হতো, আগে আপনারা হয়তো অনেক জায়গাতেই দেখবেন। তবে এখন বর্তমানে এই যে প্রেগ দেওয়া মতো এগুলা ব্যবহার করা হয়। তবে ক্লিট ওয়ারিংটা কখন করা হয়, আমাদের টেম্পোরারি কোনো লাইন নেওয়ার জন্য আমাদের ক্লিট ওয়ারিংটা ব্যবহার করা হয়। এটা পার্মানেন্টলি ব্যবহার করার জন্য নয়। কেননা পার্মানেন্টলি যদি আপনি এই লাইনটা টানেন এই তারগুলা কিন্তু বাইরে বের হয়ে থাকে, তখন পানির কারণে বা কোনো কেমিক্যালের কারণে এটা হচ্ছে শর্ট সার্কিট হতে পারে। এই জন্য এই ওয়ারিং গুলা টেম্পোরারি করা হয়, সামান্য 1 থেকে 2 দিনের জন্য, বা কোনো অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠানে ওয়ারিং করার জন্য এই ওয়ারিং গুলা নর্মালি করা হয়। আচ্ছা, দ্বিতীয়ত আছে দ্বিতীয় আছে তবে আপনারা কিন্তু বাসা বাড়িতে এই যদি পার্মানেন্ট ওয়ারিং করেন এই ক্লিট ওয়ারিং গুলা কিন্তু অবশ্যই করবেন না। এগুলা টেম্পোরারি ওয়ারিং এর ক্ষেত্রে এই ওয়ারিং গুলা করতে পারেন। আচ্ছা, দ্বিতীয় আছে আমাদের ব্যাটিং ওয়ারিং। আচ্ছা, ব্যাটিং ওয়ারিং বলতে এখানে দেখুন আমাদের এই যে টাওয়ার, এটা কিন্তু এটার অংশ না। আচ্ছা, এখানে দেখুন একটা বাতার মতো একটা বিষয় আছে যে এখানে আছে, এই বাতার মতো এই বিষয়টার মানে হলো আগে বিশেষ করে এটা যখন মাটির ঘর বাড়ি ছিল তখনকার এগুলো ব্যবহার করা হতো। বাঁশের বাতা যেগুলাকে বলা হয়, অথবা কাঠের মানে পাতলা করে একটা আহ বাটাম বলে হয়তো বড়টাকে। তো ওইগুলা ইউজ করে ওইটার নিচে আমাদের তারগুলো রাখা হতো। কিন্তু এটার কি এটা আগে আগে ছিল, কারণ আগে তো আমাদের মতো এত আধুনিক ছিল না, তখন এগুলা ব্যবহার করা হতো। তো এগুলার ক্ষেত্রে কি কি সমস্যা হতো, বিশেষ করে প্রথমত এটা ছিল মাটির বাসাতে বেশি ইউজ করা হতো। তো তখন হচ্ছে যখন বৃষ্টি হতো তখন বৃষ্টির পানিটা সহজেই ভিতরে ঢুকতে পারতো, তখন এটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ওয়ারিংটা এখন একদমই নাই বললেই চলে। এখন কিলিট ওয়ারিংটা মোটামুটি টেম্পোরারি হিসাবে ইউজ করা হয়, কিন্তু ব্যাটারি ওয়ারিংটা ইউজ করা হয় না। আর এগুলো আপনারাও ইউজ করার কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে আছে আমাদের চ্যানেল ওয়ারিং বা কেস ওয়ারিং। এই ওয়ারিংটা আমরা হয়তো বা অনেকেই অনেক জায়গায় দেখেছি, চ্যানেল ওয়ারিং বা কেস ওয়ারিং। এটা হচ্ছে পিভিসি পাইপ দ্বারা করা হয়।
যেগুলা প্লাস্টিকের পাইপ। আচ্ছা, এইগুলা কখন করা হয়? এগুলা টিন সেটের বাসাতেও করা হয়, প্লাস অনেকেই হচ্ছে কি বিল্ডিং বাড়িতেও এগুলা করে থাকে। তবে এইগুলার কি কি এগুলার কিছু সমস্যা আছে, সেগুলোর আপনারা যদি 2-3 বার এই উপরে যে প্লাস্টিকটা থাকে, যেহেতু এটা প্লাস্টিকের হয়ে থাকে, এই প্লাস্টিকটা খুললে এইটার 2-3 বার খুললে বা লাগালে এটার হচ্ছে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পরবর্তীতে লাগতে চায় না বা সহজেই খুলে আসে। এটা যে মজবুতটা সেটা থাকে না। এটার হচ্ছে মেইন প্রবলেম। তাছাড়া এগুলা মোটামুটি ওয়ারিং করা হয়। ও, আপনারা যারা ইবিসি লাইসেন্স দিবেন বা ইবিসি লাইসেন্স জন্য অ্যাপ্লাই করবেন, অনেকেই হচ্ছে লেভেল 1 ইলেকট্রিক্যাল লেভেল 1 এর কথা শুনেছেন। তো এই চ্যানেল ওয়ারিং বা কেসিং ওয়ারিংটাই হলো ইলেকট্রিক্যাল লেভেল 1 এর পরীক্ষা হয়। ইলেকট্রিক্যাল লেভেল 1-এ এই চ্যানেল ওয়ারিংটার বিশেষ করে পরীক্ষা নেওয়া হয়। আর এটা আপনারা আমাদের সঙ্গে থাকলে এই চ্যানেল ওয়ারিংটা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আচ্ছা, চ্যানেল ওয়ারিংটা আহ দেখুন এখানে ওই অনেকগুলা তার থাকে, কিন্তু এখানে একটা সমস্যা হলো বেশি তার নেওয়া যায় না। মোটা তার বিশেষ করে ব্যবহার করা যায় না, মানে সামান্য কিছু তার, বা বিশেষ করে টিন সেটের বাসায় তো লোড কম থাকে, বা একতলা ভবনের জন্য এগুলা ব্যবহার করা যায়। বহুতলা ভবনের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে এগুলো আবার সমস্যা দেয়। আচ্ছা, আমাদের তারপরে আসলে কন্ডুইট ওয়ারিং। আচ্ছা, কন্ডুইট ওয়ারিংটা কি? কন্ডুইট ওয়ারিং আবার হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো সারফেস কন্ডুইট ওয়ারিং, একটা হলো কনসিল কন্ডুইট ওয়ারিং। এটা হচ্ছে আমাদের হাউস ওয়ারিং এর মেন বিষয়, কন্ডুইট ওয়ারিংটা। এটা হচ্ছে আমাদের পাইপের মধ্যে দিয়ে নেওয়া হয়। আগে ছিল হচ্ছে কি আমাদের পিভিসি পাইপ, যেটা 4 কোণা ছিল। আর এটা হচ্ছে গোল টাইপের। এই পাইপটা আপনার পিভিসির হয়ে থাকে, প্লাস স্টিলের হয়ে থাকে। আহ এগুলা মনে করুন যেটা হচ্ছে দেওয়ালের উপর দিয়ে নেওয়া হয়। দেখুন প্রথম চিত্র আমাদের আছে, প্রথম চিত্রে যেটা আছে দেওয়ালের উপর দিয়ে নেওয়া আছে, এটা হচ্ছে সারফেস কন্ডুইট ওয়ারিং, অর্থাৎ এটা দেওয়ালের উপরে থাকে। আর তারপরে লাস্টের চিত্রটা দেখুন একটা আছে, এটা হচ্ছে কনসিল কন্ডুইট ওয়ারিং। আমার মনে হয় আপনারা বাসা বাড়িতে, বিল্ডিং বাড়িতে সব থেকে এই জিনিসটাই বেশি দেখেছেন, যে কনসিল কন্ডুইট ওয়ারিং। এবং আমার মনে হয় এটা সব থেকে সেফটি, ওয়ারিং এর মধ্যে এটা সব থেকে সেফটি। কারণ আপনার, তবে এখানে ক্যালকুলেশনটা অবশ্যই ঠিক রাখতে হবে ওয়ারিং এর ক্ষেত্রে, কনসিল কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে। কারণ এটা দেওয়ালের মধ্যে থাকবে, এবং এখানকার আপনি যদি তার বা কেবল বা পাইপ যেগুলা ইউজ করবেন, সেগুলো যদি নর্মাল ইউজ করেন আর কিছুদিন পর যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার আবার চেঞ্জ করতে আবার ডাবল খরচ হবে। এই জন্য এই ওয়ারিং করার ক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে আপনারা খেয়াল রাখবেন যে সবকিছু ভালো মানের ব্যবহার করা। আর সারফেস কন্ডুইট ওয়ারিং এগুলা বাসা বাড়ির থেকে ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয় সারফেস কন্ডুইট ওয়ারিংটা। কেননা বাসা বাড়িতে যখন আপনারা এরকম পাইপ দিয়ে আপনারা তারটা উপর দিয়ে থাকবে, তখন কিন্তু দেখতে মানানসই হবে না। এই জন্য বাসা বাড়িতে ওই কনসিল্ড কন্ডুইট ওয়ারিংটা বেশি ব্যবহার করা হয়। আবার অনেকেই চ্যানেল ওয়ারিং এর এটাও ব্যবহার করে থাকে। তো আমাদের এই দুটা হচ্ছে, চ্যানেল ওয়ারিংটা হলো আমাদের লেভেল 1 এর পরীক্ষাতে হয়ে থাকে, এবং এই যে কন্ডুইট ওয়ারিংটা আমাদের লেভেল 2 তে পরীক্ষা হয়ে থাকে। এই দুটা হচ্ছে লেভেল 1, এবং ইলেকট্রিক্যালের লেভেল 1 পরীক্ষা এবং লেভেল 2 পরীক্ষা দিতে গেলে লাইসেন্সের জন্য এই দুটা ওয়ারিং মাস্ট জানা প্রয়োজন। আচ্ছা, তারপর আমাদের কি আছে দেখি। আচ্ছা, ট্রাঙ্কিং ওয়ারিং। এই ওয়ারিংটা আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ব্যবহৃত হয়। কারণ ইন্ডাস্ট্রিতে দেখুন, ইন্ডাস্ট্রিতে কিন্তু মোটা মোটা ধরনের তার থাকে। আহ হয়তোবা কেউ দেখছেন নাকি জানেন না, মানে এক একটা তারের সাইজ হয়তোবা, কিছু কিছু তারের সাইজ আছে আপনি এক হাত দিয়েও ধরতে পারছেন এমন, বা দুইটা তার নিলে আপনার হাত জোড়া হয়ে যাচ্ছে এমন, মানে তারের সাইজ গুলো অনেক মোটা হয়। যার জন্য উপরে এমন একটা, মানে ছাদের উপর দিয়ে এমন একটা ট্রাঙ্ক টাইপের একটা বিষয় রাখা হয়, যেটার উপর দিয়ে আপনার তারগুলো, কেবল গুলো, এটাকে ট্রে বলা হয়। তো এই ট্রের উপর দিয়ে আমাদের কেবল গুলো নিয়ে যাওয়া হয়। আপনারা শহরের মধ্যে অনেকগুলো শপিং মলে হয়তো বা এগুলা দেখতে পারবেন। আম, এখানে ট্রাঙ্কিং, এইরকম ট্রাঙ্কিং ব্যবহার করে এই কেবল গুলা নিয়ে যাওয়া হয়। আবার কেউ যদি ইন্ডাস্ট্রি ভিজিটে যান বা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাহলে তারাও এই বিষয়টার সঙ্গে পরিচিত যে এই ট্রাঙ্কিং ওয়ারিংটা কি। তবে এটা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে কাজে লাগে না, এটা হচ্ছে ট্রাঙ্কিং, মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর ক্ষেত্রে বেশি কাজে লাগে। তো আপাতত এগুলো ছিল আমাদের ইন্টারনাল ওয়ারিং এর 5টি ধাপ। 5টি ধাপের মধ্যে আমাদের মেইনলি যে ধাপগুলো আমাদের এর আগে যেটা বোঝালাম, যে আমাদের লেভেল 1 এর পরীক্ষার জন্য যেটা, যে চ্যানেল ওয়ারিং, এবং লেভেল 2 পরীক্ষার জন্য কন্ডুইট ওয়ারিং। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি দ্বিতীয় পার্টে যাই, যে হাউস ওয়ারিং। আপনাকে যদি এবিসি লাইসেন্সে এই প্রশ্নটা ধরবে যে হাউস ওয়ারিং কত প্রকার।
এই প্রশ্নটা মাস্ট ধরবেই। আচ্ছা, হাউস ওয়ারিং পরীক্ষায় এবিসি লাইসেন্সের লেভেল 1 এবং লেভেল 2 পরীক্ষায় কি হয়? মানে যারা লেভেল 1 দিবেন বা লেভেল 2 দিবেন তাদের জন্য বলতেছি যে চ্যানেল ওয়ারিং হলো লেভেল 1 এবং চ্যানেল 2 হলো কন্ডুইট ওয়ারিং। তো এই দুইটা বিষয়ের উপর আপনার প্রশ্ন থাকবে না এমন মানে এটা ভাবা ভুল। এই জন্য বলতেছি যে এই পেজটা বিশেষ করে স্ক্রিনশট মেরে রাখুন, যে এই পেজটার পর এই পেজটা থেকে আপনার প্রশ্ন আসবেই। আচ্ছা, এইটা থেকে যদি প্রশ্ন আসে এটা একটু আপনি ডিপ্লোমেটিক ভাবে এই প্রশ্নটা দিবেন। বলবেন স্যার, বর্তমানে হাউস ওয়ারিং করা হয় দুই রকম ভাবে। একটা হলো চ্যানেল ওয়ারিং এর মাধ্যমে, একটা হলো কন্ডুইট ওয়ারিং এর মাধ্যমে। ওয়ারিং কিন্তু আরো আছে, কিন্তু বর্তমানে ব্যবহার করা হয় চ্যানেল ওয়ারিং প্লাস কন্ডুইট ওয়ারিং হাউস ওয়ারিং এর ক্ষেত্রে। এবং কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে আবার কন্ডুইট ওয়ারিং আবার দুই প্রকার, একটা হলো সারফেস কন্ডুইট ওয়ারিং আর দ্বিতীয়ত হলো কনসিল কন্ডুইট ওয়ারিং। এই প্রশ্ন দুইটা আপনার মাস্ট এগুলো মুখস্থ করে রাখবেন। আর একটু মানে আমি যেভাবে বললাম যে বর্তমানে হাউস ওয়ারিং এই দুই প্রকার ব্যবহার করা হয়, চ্যানেল ওয়ারিং কন্ডুইট ওয়ারিং আরো আছে, কিন্তু এই দুই প্রকার বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার, মানে হাউস ওয়ারিং কন্ডুইট ওয়ারিং বা ওয়ারিং এর যে বেসিক ধারণাগুলা, কোনটা কি ওয়ারিং, এটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার নাকি জি কোনো স্যার। প্রশ্ন আছে? জি স্যার, জি ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নোট করে রাখবেন, ওটা আমি লাস্টে আলোচনা করব। স্যার আচ্ছা, আমাদের তাহলে হচ্ছে হ্যালো আমরা, স্যার। জি বলেন। স্যার আমাদের এখানে গ্রুপে যে স্লাইডটা দেওয়া হয়েছিল গত ক্লাসে, আজকে কি ক্লাস শেষে কি এরকম স্লাইড দেওয়া হবে নাকি আমাদের নোট করে রাখতে হবে আগে থেকে? নোট করে রাখলে আপনাদের প্রশ্ন করতে বা বুঝতে সুবিধা হবে, আর স্লাইডটা আমরা দিয়ে দেওয়ার সারফেস চেষ্টা করব। কন্ডুইট ওয়ারিং এর পার্থক্যটা কি এটা বুঝতে চাই। মানে স্লাইডে ধরুন আমাদের এখানে জাস্ট বেসিকটা লেখা আছে, আমি যে বর্ণনাগুলো বলতেছি বা যেগুলো বলতেছি এগুলা কিন্তু আপনার মনে করেন স্লাইডে লেখা না, এজন্য আপনার মন মতো করে আপনি শর্টকাটে লিখে রাখবেন মানে ব্যাখ্যাটা, আর স্লাইডটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বাকিটা আপনার স্লাইড দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, জি ধন্যবাদ। হ্যালো হ্যালো স্যার। জি বলেন। সারফেস কন্ডুইট ওয়ারিং আর কনসিল কন্ডুইট ওয়ারিং এই দুটো যদি একটু বুঝিয়ে দিতেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি ক্লিয়ার করতেছি আরেকবার তাইলে। আচ্ছা, সারফেস কন্ডুইট ওয়ারিং আর কনসিল কন্ডুইট ওয়ারিং, দেখুন নিচে দুটা চিত্র দেওয়া আছে, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম চিত্র যেটা আছে এখানে দেখুন লেখা আছে সারফেস কন্ডুইট ওয়ারিং, অর্থাৎ এটাও মানে গোল, এগুলা কিন্তু আচ্ছা চ্যানেল ওয়ারিং কিন্তু আপনার পিভিসি পাইপ, ওটা হচ্ছে প্লাস্টিকের চার কোণাচে হয়ে থাকে এবং ওটা উপরের পার্টটা খোলা যায়। আর কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে এটা স্টিলের স্টিলের গোল পাইপ হয় প্লাস প্লাস্টিকের গোল পাইপও হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু খোলা যায় না। তো সারফেস কন্ডুইট ওয়ারিং এর ক্ষেত্রে এটা হচ্ছে দেওয়ালের উপর দিয়ে করা হয়। মানে আপনার এখানে চিত্র দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে এটা দেওয়ালের উপর দিয়ে করা হচ্ছে, মানে বাইরে থেকে এটা দেখা যায়। আর কনসিডেল ক্ষেত্রে আপনার যখন আপনার বিল্ডিং বাড়ি করবেন তখন দেওয়ালটা অর্ধেক কাটা হয়, দেওয়ালটা কেটে তারপরে পাইপটা সাজানো হয়, প্লাস তার উপরে প্লাস্টার করা হয়, এটা বাইরে থেকে দেখা যায় না। হ্যাঁ বুঝতে পারছি স্যার। এখানে স্যার ওকে, যে ঠিক আছে। এগুলো ইউজ করা হয় স্যার, যে পাইপগুলো ইউজ করা হয় সেগুলো তো স্যার বিদ্যুৎ স্যার বলছিলাম অপরিবাহী না কন্ডুইট স্যার? কন্ডুইট ওয়্যারিং যেটা, ওইটা আপনার স্টিল, যদি আপনার হ্যাঁ, কেবলটা যদি আপনার লিক হয় তখন শর্ট তো সার্কিট হয়ে আপনার যায় স্যার, স্টিলে কারেন্ট চলে আসতে পারে, স্টিলে এটা তো বিপজ্জনক কারেন্ট নয়? প্রবাহিত হয় স্যার। আচ্ছা, এই জন্যই বললাম যে সারফেস কন্ডুইট ওয়ারিংটা কিন্তু বাসা বাড়িতে কম ব্যবহার করা হয়, আর এগুলা না করাই ভালো। আর স্টিল বলতে এগুলা মানে এক ধরনের স্টিল ডাইরেক্ট বলবো না, বা এমন একটা পদার্থ থাকে লিক হলে সমস্যা হয়। এই জন্যই তো মানে বললাম যে ভালো মানের গুলা ব্যবহার করতে। তবে আগে আরো কিছু ছিল, পাইপ ছিল যেগুলাতে আপনার তার টানতে গেলেই লিক হয়ে যাইতো, ওই জন্য ওই পাইপ গুলা এখন মানে উঠে গেছে। আর মানে এখন বিশেষ করে এই কনসিল কর্নেট ওয়ারিং গুলা বেশি ব্যবহার করা হয়। আর আপনি যেটা বললেন না, ওই সমস্যাটা হয় বিধায় সারফেস কর্নেট ওয়ারিংটা একটু কম ব্যবহার করা হয়। জি স্যার। স্যার এখন তো শুধু পিভিসি ইউজ করে, যেগুলো জিআই অথবা স্টিলের, হ্যাঁ, হ্যাঁ, ওগুলো তো ইউজ এগুলো করা হয় আপনার না। তো বাসা বাড়িতে মনে করেন যে যার কাজ করবেন বা নিজের কাজই বলেন, এখন পিভিসি পাইপ নিলে খরচটা একটু কম হয়। পিভিসি পাইপটা একটু বর্তমানে পিভিসি পাইপ গুলো একটু উন্নত করছে, তো পিভিসি পাইপ দিলে আপনার খরচ কম হয়, এগুলো পিভিসি পাইপ এখন বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশিরভাগ ভালো জায়গাতে কোনটা হয় স্যার? পিভিসি পাইপ ব্যবহার করা হয়। সবচেয়ে ভালো কোনটা হয় স্যার? পিভিসি। ভালো বলতে আপনার পিভিসি পাইপ গুলো নিলে ভালো, মানে এক প্রকার আপনার সাশ্রয় হবে প্লাস টেকসই হবে। আর এর উপরে যে স্টিলের গুলা যেগুলা থাকে এগুলা নিলে আপনার মানে সব থেকে মজবুত হয়,
মানে এটা স্টিল বলবো না, এটা এর সঙ্গে আরো কিছু ধাতু থাকে যার কারণে বর্তমান মানে যেগুলা করছে, আগের গুলা লিক বেশি হতো বা তার হ্যাঁ টানতে হ্যাঁ গেলেও লিক শিওর হয়ে স্যার। যাইতো, কিন্তু বর্তমানে যেগুলা করছে অ্যালয় এগুলা স্যার, অ্যালয়, মানে একটু স্টিলের মানে অ্যালয়। হ্যাঁ, মানে যার কারণে এগুলা মেটেরিয়ালটা একটু মানে সবচেয়ে বেশি টেকসই হয়, প্লাস লিকের সম্ভাবনা একটু কম থাকে। আচ্ছা, আমরা নেক্সট ইতে যাই, প্রশ্ন থাকলে লাস্টে আরো নিব, কারণ এখন আলোচনা করতে গেলে আমি আজকে ক্লাসটা শেষ করতে পারবো না আরো। প্রশ্ন আমি লাস্টে নিব ইনশাল্লাহ। ঠিক আছে। জি স্যার। ওকে। ওকে স্যার। আচ্ছা, এবার আছে আমার হলো সার্কিট। আমরা তো মানে ওয়ারিং কত প্রকার কি কি সেটা বুঝলাম। এখন আমার ওয়ারিংটা সম্পূর্ণ করতে হলে আমাদের সার্কিট তো করাই লাগবে। আপনি যদি একটা লাইট ইউজ করেন, একটা সুইচ ইউজ করেন, সেটাই কিন্তু একটা সার্কিট পরিণত হলো। তার সার্কিটটা কিভাবে সম্পূর্ণ হয়, এটাই আজকে আমাদের মানে বেসিকটা আমরা বোঝাবো। আচ্ছা, প্রথমত হলো আমাদের ফোন আসতেছে, এক মিনিট। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমাদের সার্কিটটা কাকে বলে এটাকে আমাদের বুঝতে হবে। কারেন্ট হ্যালো চলাচলের স্যার, সম্পূর্ণ আবদ্ধ। হ্যাঁ, বলেন। আমি একটু কেটে বের হচ্ছে, আবার আবার ঢুকতেছে, কারণ আমার ওই যে কথাগুলো আপনি শুনতে পারতেছেন না, কাটে কাটে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওয়ারিং এর পার্টটা কিন্তু শেষ, এখন আমি পার্ট শুরু করবো। আপনাদের, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে মনে হয় আমার ভালো হয়, নাকি একটু পরে নিব, লাস্টের দিকে নিব? এসে নেন স্যার স্যার। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। জি স্যার, স্যার লাস্টের দিকে নিন স্যার। হ্যাঁ, লাস্টের দিকে নিন, এত মনোযোগ হারাই যাইতে পারে সবার। ঠিক আছে না? জি স্যার, জি স্যার। ও জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সার্কিট কাকে বলে? কারেন্ট চলাচলের সম্পূর্ণ আবদ্ধ পথকে সার্কিট বলে। আচ্ছা, আমি আবদ্ধ পথ এটা কেন বললাম? আচ্ছা, আবদ্ধ পথ বলার কারণ আমাদের, আচ্ছা বেসিক আমি বোঝাই, বেসিক থেকে মানে নর্মাল ভাবে বইয়ের ভাষায় না। আমরা কিন্তু নিউট্রাল, একটা লাল তার একটা কালো তার দিকে, বাসা বাড়িতে আমরা সবাই মনে করি লাল তার দিয়ে কারেন্ট যায় এবং কালো তার নিউট্রাল তার বা কালো তার দিয়ে কারেন্ট আসে। এই যে যাওয়া প্লাস আসা, এটার মাধ্যমে কিন্তু মানে এক পথ দিয়ে যাইতেছে, আবার দ্বিতীয় পথ দিয়ে সেইখান থেকে এসে আবার ওই প্রথম অবস্থাতেই কিন্তু ফিরে আসতেছে। এই যে বিষয়টা কিন্তু আবদ্ধ, মানে একটা গোলের মতো বা এক জায়গাতে বারবার ঘুরপাক খাচ্ছে, এজন্য এটাকে বলা হয় আবদ্ধ। এখন ধরুন আমার বিষয়টা যদি সেম জায়গাতেই ঘুরে না আসে, তাহলে এরা আবদ্ধ হবে না, প্লাস এই সার্কিটটা সম্পূর্ণ হবে না। আমার সার্কিট হইতে হলে আমাদের যেখান থেকে আমার লাইনটা বা ইলেকট্রন গুলো যাওয়া শুরু করবে বা বিদ্যুৎটা যাওয়া শুরু করবে, আমাদের ডিভাইসের মধ্য দিয়ে ঘুরে সেই অবস্থানে আবার আসতে হবে। আচ্ছা, মিটারে দেখুন, মিটার থেকে কিন্তু দুইটা তার আসে আমাদের বাসা বাড়িতে। তো আমাদের বাসা বাড়িতে একটা তার, প্রথম তারটা যায় যায় আমাদের ফুল বাসা বাড়ি ঘুরে, যত ওয়ারিং আছে সব জায়গায় ঘুরে, দ্বিতীয় তারটা কি হয়, আবার কিন্তু সেই মিটারে যায়, কিন্তু আমার দ্বিতীয় তারটা সংযুক্ত হয়। তাহলে আমরা কি বললাম, এটা কিন্তু ঘুরে ফিরে আবার যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গাতেই কিন্তু আবার যায় গিয়ে শেষ হচ্ছে। এই জন্য আমরা এই সংজ্ঞাটাকে এমন ভাবে বলবো যে কারেন্ট বা বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ আবদ্ধ পথকেই সার্কিট বা বর্তনী বলে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ওকে। ক্লিয়ার। এখন আমাদের আমরা সার্কিট নরমালি একটা সুইচ নিলাম, একটা তার নিলাম, একটা লাইট নিলাম, আমাদের কিন্তু নরমালি একটা সার্কিট হয়ে গেল। কিন্তু ওই সার্কিট কিন্তু আপনার আদর্শ সার্কিট না, বা ওই সার্কিটে আপনার কোনো যদি ফল্ট হয়, আপনার মানে নিজেকে জীবন বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের আদর্শ সার্কিটের উপাদান অনুসারে আমাদের একটা সার্কিট বা ওয়ারিং করতে হবে। তো আদর্শ সার্কিটের উপাদান কি? আদর্শ সার্কিটের উপাদান হলো পাঁচটা। একটা, প্রথম হলো সোর্স, মানে সোর্স তো আমাদের থাকবে। আমাদের যদি সোর্স না থাকে, তাহলে তো আমাদের সোর্স বলতে আমাদের অফিস থেকে যে লাইনটা আসে, মিটার থেকে যে লাইনটা আসে, সেটাকে বলা হয় সোর্স বা মানে উৎস, বিদ্যুতের উৎস। দ্বিতীয়ত হলো কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হলো আমাদের কেবল বা তার, যেটার মধ্য দিয়ে আমাদের লাইনটা যাবে বা বিদ্যুৎটা যাবে। তারপর আছে আমাদের কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইসটা কি? কন্ট্রোলিং ডিভাইস হলো আমাদের সুইচ বলেন, রেগুলেটর বলেন, এগুলো কিন্তু আমাদের কন্ট্রোলিং ডিভাইস। কন্ট্রোলিং ডিভাইস গুলো আপনারা, আমরা যদি কন্ট্রোলিং ডিভাইসের মাধ্যমে আমরা যে কোনো একটা লোড নিয়ন্ত্রণ করে থাকি। আচ্ছা, চতুর্থ নম্বরে যেটা আছে, এটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি, অনেকেই ব্যবহার করি না, কিন্তু এটা হচ্ছে সব থেকে সেফটির জন্য সব থেকে বেশি ব্যবহার করা উচিত। সেটা হলো প্রোটেক্টিভ ডিভাইস। প্রোটেক্টিভ ডিভাইস বলতে আপনার আমরা চিনি হচ্ছে সার্কিট ব্রেকার বা ফিউজ, যেগুলা মেইন সুইচ যেটাকে বলি, সেটাও কিন্তু একটা প্রোটেক্টিভ ডিভাইস। তো আগে প্রোটেক্টিভ ডিভাইস হিসাবে মেইন সুইচ ব্যবহার করা হতো, তবে এখন বেশিরভাগ জায়গায় সার্কিট ব্রেকারটা বেশি ব্যবহার করা হয়। তো আমাদের কোর্সের মধ্যে আপনারা
আহ কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, কোথায় সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, কি কি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, সবগুলোর ক্লাস হবে আস্তে আস্তে। আপনারা আমাদের যে 10টা ক্লাস আছে, 10টা ক্লাসে জায়গায় দরকার হয় আমরা 12টা ক্লাস নিব। আপনারা অবশ্যই মানে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে আপনাদের আমার মনে হয় ইলেকট্রিক্যাল বিষয়ে আর কোনো গ্যাপ থাকবে না। আচ্ছা, প্রোটেক্টিভ ডিভাইসের পরে লোড। আমার এতগুলো জিনিস দিলাম, আমি যদি লোডই ব্যবহার না করি তাহলে তো আমার লাইনেরও কোনো দরকার নাই, কারেন্টেরও কোনো দরকার নাই। তাহলে এই 5টা জিনিস আমাদের মেনলি ইম্পর্টেন্ট জিনিস, যেগুলা এই 5টা জিনিস ব্যবহার করে যদি আমি একটা ওয়ারিং করি তাহলে আমাদের, বা একটা সার্কিট সম্পূর্ণ করি তাহলে তো আমাদের সেই সার্কিটে কোনো ফল্ট হবার বা কোনো ভুল ধরার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এখানে আপনাকে দুইটা উদাহরণ দিচ্ছি। এই যে দেখুন, একটা আদর্শ সার্কিট এবং একটা নর্মাল সার্কিটের মধ্যে পার্থক্যটা কোথায়। এখানে দেখুন, একটা আদর্শ সার্কিটে কি আছে, ফিউজ আছে, আর হচ্ছে সুইচ আছে, প্লাস হচ্ছে আপনার বাল্ব আছে, কন্ডাক্টর আছে। কিন্তু দেখুন একটা নর্মাল সার্কিটে কি হয়, আমাদের ডাইরেক্ট একটা তারের সঙ্গে আমি একটা লোড সংযুক্ত করে দিছি। যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাইটা মূলত আমাদের উৎস, তার মানে হচ্ছে আমাদের কেবল, এটা হচ্ছে দ্বিতীয় 2 নম্বর, আর লোড মানে লাইট, তিনটা, আমি তিনটা বিষয় ব্যবহার করে কিন্তু আমি একটা সার্কিট সম্পূর্ণ করতে পারছি দ্বিতীয় চিত্র অনুসারে। কিন্তু এই সার্কিটটা কিন্তু আমাদের নর্মাল সার্কিট। এইখানে ধরুন আপনাকে যদি কোনো বৈদ্যুতিক বৈদ্যুতিক শক দেয় তাহলে আপনার কিন্তু কোনো বাঁচার সম্ভাবনা নাই। বা এখানে দেখুন আপনাদের কোনো কন্ট্রোলিং ডিভাইসও নাই, বা মানে কোনো সুইচ নাই যে আপনি লাইট অন করবেন বা অফ করবেন। এজন্য আমাদের বলা হয় যে আদর্শ সার্কিটের 5টি উপাদান থাকে। সেই 5টি উপাদান কি কি? প্রথমে আমাদের উৎস তো থাকতেই হবে, দ্বিতীয়ত আমাদের ফিউজ বা সার্কিট ব্রেকার, বা আমাদের এক কথায় প্রোটেক্টিভ ডিভাইস, 3 নম্বর হলো কন্ট্রোলিং, আর চতুর্থ হলো আমাদের লোড তো থাকতে হবে, কারণ আমরা লোড চালানোর জন্য তো কাজ করব। এবং যে তারটা ব্যবহার করবেন সেই তারটা অবশ্যই লোড অনুসারে ক্যালকুলেশন করে ব্যবহার করবেন। আচ্ছা, এটা হলো আমাদের সার্কিটের বেসিক, বা এই 5টা জিনিস ব্যবহার করে আমরা যে কোনো সার্কিট সম্পন্ন করব। আচ্ছা, তারপর আমাদের সার্কিট যদি আমরা বুঝি তাহলে আমরা একটা বাসা বাড়িতে একটা ফ্যান বা সুইচ বা একটা লাইট স্যার কিভাবে কন্ট্রোল করবো বা কিভাবে সুইচ দিব, আমরা এখন সেই পার্টটা শিখবো। আচ্ছা, এখন আমাদের আসলে সার্কিট সাধারণত আগে 2 প্রকার। তো আমাদের যদি হচ্ছে বাসা বাড়িতে আমরা বিশেষ করে যেগুলো ব্যবহার করি সেগুলো প্যারালাল সার্কিট ব্যবহার করি। এগুলো যারা ইলেকট্রিক্যাল কাজের সঙ্গে যুক্ত বা ইলেকট্রিক্যালি পড়েন বা ডিপ্লোমা পড়েন তারা অবশ্যই কিন্তু এগুলো তাদের কাছে বেসিক। তো তারা বিরক্ত হওয়ার কোনো দরকার নাই, কারণ আপনি হয়তোবা আপনার বেসিক, কিন্তু আমার থেকে শুনলে আপনার যে ল্যাগিংস টুকু আছে সেটুকু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো সার্কিট সাধারণত 2 প্রকার, একটা হলো সিরিজ সার্কিট, 2 নম্বর হলো প্যারালাল সার্কিট। আচ্ছা, যে সার্কিট কারেন্ট একটি মাত্র পথের মাধ্যমে এক প্রান্ত হতে অন্য প্রান্তে প্রবাহিত হয় তাকে সিরিজ সার্কিট বলে। অর্থাৎ আপনি একটাই তার নিয়ে যাবেন, সেই তারের মাঝে মাঝে লোড ইউজ করবেন, এবং সেই তারের একটাই শেষ প্রান্ত থাকবে, সেই শেষ প্রান্ত প্রথম প্রান্তে এসে যুক্ত হবে, সেটা হলো সিরিজ সার্কিট। এখন দেখুন আমাদের এটা যদি লোড হয়ে থাকে, প্রথম এটা যদি লোড হয় তাহলে এই লোডের দ্বিতীয় প্রান্ত এটা, এই দ্বিতীয় প্রান্তের সঙ্গে দেখুন দ্বিতীয় প্রান্তের সঙ্গে দ্বিতীয় লোডের প্রথম প্রান্ত কিন্তু যুক্ত। তার মানে একটা লোডের শেষ প্রান্তের সঙ্গে অপর লোডের প্রথম প্রান্ত যুক্ত থাকে, তার মানে একটা লোডের সঙ্গে অপর অন্য একটা লোড যুক্ত থাকে। আচ্ছা, আমরা তো হচ্ছে অনেক বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে বর্তমানে লাইটিং ইউজ করা হয়, এই যে ঝকমকা ঝকমকা যে লাইট লাইট গুলা ইউজ করা হয়, তো ওইগুলা দেখবেন, ওইগুলা বিশেষ করে আপনার সিরিজে ব্যবহার করা হয়, সিরিজ সার্কিট বিশেষ করে ব্যবহার করা হয়। কারণ সিরিজ সার্কিট দিলে আপনার এক জায়গাতেই প্লাগ দিলেন, একটা সুইচই ব্যবহার করলেন, তাহলে আপনার সম্পূর্ণ যতগুলা আপনার লাইট আছে ওইখানে সবগুলো জ্বলতে থাকবে। আর যদি আপনার ওটা প্যারালালে ইউজ করা থাকতো তাহলে আপনার প্রতিটা লাইটের জন্য ওইখানে কিন্তু অসংখ্য হাজার হাজার লাইট থাকে, হাজার হাজার লাইটের জন্য হাজার হাজার সুইচ ব্যবহার করা লাগতো। সেক্ষেত্রে আপনার ওইখানে আমরা সিরিজ সার্কিট ব্যবহার করা হয়, যার কারণে আপনার একটা সুইচ বা একটা প্লাগের মাধ্যমে আমরা সম্পূর্ণ লোডটা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, এবার তারপর আমাদের আছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটটা কি, এই বাসা বাড়িতে আমরা প্যারালাল সার্কিটটা সব থেকে বেশি ব্যবহার করি। যে সার্কিটের কারেন্ট একাধিক পথের মাধ্যমে এক প্রান্ত হতে অন্য প্রান্তে গমন করে বা প্রবাহিত হয় তাকে প্যারালাল সার্কিট বলে। আচ্ছা, প্রথমত আমাদের দেখুন, আমাদের এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স থেকে আমাদের এখানে থেকে সোর্সটা আমার এখান থেকে বের হয়েছে, দেন আমার যাওয়া শুরু করছে কি এই প্রথম প্রান্তে, দেখুন এখানে এসে এখানে কিন্তু কারেন্ট বা বিদ্যুৎ বা যেটাই বলেন এটা কিন্তু এখানে ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পরে এদিকে কিছু ভাগ চলে আসছে, এদিকে কিছু ভাগ চলে আসছে। ও, আর একটা বেসিক জিনিস আপনাদের বলে রাখি, আমরা যখন সিরিজ সার্কিট করব, সিরিজ সার্কিটে আমাদের ভোল্টেজ ভাগ হয়,
এবং প্যারালাল সার্কিটে আমাদের কারেন্ট ভাগ হয়। এই জিনিসটা আমাদের কিন্তু মানে সব থেকে ভুলে যাওয়ার মতো একটা জিনিস, কিন্তু এই জিনিসটা সব থেকে ক্যালকুলেশন করার ক্ষেত্রে বেশি কাজে লাগে, যে সিরিজে ভোল্টেজ ভাগ হয় এবং প্যারালালে কারেন্ট ভাগ হয়। আচ্ছা, তাহলে এখানে আমার দেখুন প্রথম প্রান্তে যখন আমার আসবে, যেহেতু এটা প্যারালাল সার্কিট, এখানে কিন্তু আমার কারেন্টটা ভাগ হয়ে যাবে। তো কিন্তু ভোল্টেজ সমান থাকবে, যার কারণে আমাদের প্রতিটা লোডে ভোল্টেজ সমান থাকবে কিন্তু কারেন্ট আলাদা আলাদা থাকবে। তো এবার এই ক্ষেত্রে আমাদের প্রথম লোডের প্রথম প্রান্ত এক জায়গায় এবং দ্বিতীয় প্রান্ত অন্য জায়গায়, সেম ভাবে দ্বিতীয় লোডের প্রথম প্রান্ত এক জায়গায় এবং দ্বিতীয় প্রান্ত আরেক জায়গায়, তৃতীয় লোডের প্রথম প্রান্ত এক জায়গায় এবং অপর প্রান্ত আরেক জায়গায়, এবং সবগুলো প্রান্ত থেকে একটা লাইন বের হয়ে আবার ওই সেম জায়গাতেই কিন্তু ফিরে যাচ্ছে। তার মানে যেখান থেকে শুরু হয়েছিল ভাগ হয়ে যাচ্ছে কিন্তু ফিরছে কিন্তু একই জায়গাতেই। তো আমাদের প্যারালাল এই সার্কিটটা এখানে আমাদের এক একটা লোডের জন্য আমরা এক একটা সুইচ ব্যবহার করতে পারি। দেখুন এই লোডের আগে যদি আমি একটা সুইচ ব্যবহার করি তাহলে এই লোডটা কন্ট্রোল করতে পারবো, দ্বিতীয় লোডের আগে যদি আমি আর একটা সুইচ ব্যবহার করি দ্বিতীয় লোডটা কন্ট্রোল করতে পারবো, তৃতীয় লোডের আগে আমি আর একটা সুইচ ব্যবহার করলে তৃতীয় লোডটা কন্ট্রোল করতে পারবো। তো এইভাবে আমি আমাদের সার্কিটটা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এখন আমাদের আসলো সোর্স। এদের আমি যে সার্কিটের সোর্সটা দিব, আমরা যে এতক্ষণ বললাম যে আমাদের সোর্স থাকাই লাগবে। এখন সোর্স আবার দুই প্রকার, একটা হলো এসি সোর্স, একটা হলো ডিসি সোর্স। এখন কোনটা এসি সোর্স কোনটা ডিসি সোর্স, বা কোনটা এসি সার্কিট কোনটা ডিসি সার্কিট? যদি আমাদের কোন সার্কিটের সোর্স হিসাবে এসি কারেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করা হয়, তাহলে সেই সার্কিটকে আমরা এসি সার্কিট বলবো। আর যদি কোনো সার্কিটের সোর্স হিসাবে ডিসি সোর্স ব্যবহার করা হয় তাহলে সেটাকে আমরা ডিসি সার্কিট বলবো। আচ্ছা, এটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এখন আমি সুইচের কানেকশনটা কিভাবে দেয় বা একটা সুইচ থেকে কিভাবে আপনারা একাধিক লোড কন্ট্রোল করবেন, এগুলো আমি এখন বিস্তারিত আলোচনা করব। ওকে, আচ্ছা, এখানে আমি প্রথমত ওয়ান লোড কন্ট্রোল উইথ ওয়ান সুইচ, মানে একটা সুইচ দিয়ে আপনি একটা লোড কিভাবে কন্ট্রোল করবেন আমি সেটা দেখাবো, একদম মানে নর্মাল ছোট সার্কিট। এটা কিন্তু বেসিক। এখানে আমি সার্কিট ব্রেকার বা প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করি নাই, কারণ প্রোটেক্টিভ ডিভাইস এখানে আমি তো তার কেবল ক্যালকুলেশন করতেছি না, এই জন্য আমি এখানে প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করি নাই। কিন্তু যখন আমি ওয়ারিং করব প্রোটেক্টিভ প্রোটেক্টিভ ডিভাইস তখন অবশ্যই ইউজ করব। এখন জাস্ট আমি আপনাদের বেসিক বোঝানোর জন্য আমি সার্কিট গুলো অঙ্কন করেছি। আচ্ছা, এখানে দেখুন আমি একটা সোর্স নিয়েছি, সোর্স থেকে আমার লাইনটা আসতেছে, আস্তে আস্তে সুইচের প্রথম প্রান্তে আসলো, সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে আমার লাইনটা এসে লাইটের প্রথম প্রান্তে গেল। এই পর্যন্ত দেখুন এটা কিন্তু আলাদা একটা, এই তারটুকের কালারটা কিন্তু আলাদা দিছে, অর্থাৎ এটা আমরা লাল তার যেটাকে বলে যে ফেজ তার, এটা আমরা ফেজ তার হিসাবে ইউজ করেছি। এইবার আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের লোড লোড কিন্তু অবশ্যই সেটা হচ্ছে কারেন্ট অপচয় করে, বা বাংলা ভাষায় বলতে পারে কারেন্ট, সেটা কারেন্ট খায়, অর্থাৎ লোডের ক্ষুধা আছে, লোড কারেন্টটা খায়। তো আমাদের লোড যেহেতু কারেন্টটা খাচ্ছে, যেই ডিভাইসটা বা আপনার যে কম্পোনেন্টটা বা যে লোডটার বিদ্যুৎ অপচয় করবে সেইখান থেকে আমাদের নিউট্রালটা বের হবে। আর যে ডিভাইসটা বা যে কম্পোনেন্টটা আপনার বিদ্যুৎ অপচয় করবে না সেখান থেকে কিন্তু আপনার নিউট্রালটা আর বের হবে না। তো আমাদের দেখুন এখানে সুইচের কিন্তু স্যার এখানে একটা আমাদের সুইচ। হ্যাঁ বলুন। স্যার একটা বিষয় বুঝতে পারলাম না যে বিদ্যুৎ জি বলুন। মানে বিদ্যুৎ আপনার যেটাকে আপনার আর কি বিদ্যুৎ আর কি আপনার হলো মানে আপনার নষ্ট হবে মানে যেখান থেকে লোড নেবে আর লোড নিবে না হ্যাঁ, কোন তার দিয়ে লোড নিবে না এটা একটু ক্লিয়ার করুন। এই যে মাত্র যেটা বললেন স্যার এটা বুঝতে পারলাম আচ্ছা, না। আমার একটু দাঁড়ান, আমার একটু ফোন আসছিল তো আমি কথাটা বুঝতে পারি নাই, আর একবার বললে একটু ভালো হতো। স্যার যে মানে আপনি মাত্র যেটা হলো বুঝালেন স্যার এটাই বুঝতে পারিনি স্যার। ওই যে এসি সার্কিট ডিসি সার্কিট ওইটা, বা এসি কারেন্ট ডিসি কারেন্ট ওইটা। না স্যার যে আপনার হলো যে হলো দুইটা তার কারেন্ট কোনটা নিবে আর কোনটা নিবে না এটা। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝাচ্ছি, মানে এটাই ক্লিয়ার করতেছে। আচ্ছা, আমাদের সুইচ আমাদের কি ডিভাইস? সুইচ কিন্তু আমাদের কন্ট্রোলিং ডিভাইস, তাই না? তো সুইচ যেহেতু কন্ট্রোলিং ডিভাইস, এর কাজ হলো শুধু কন্ট্রোলিং করা, এ কিন্তু কারেন্ট অপচয় করবে না। কারেন্ট অপচয় করবে কি, যেটা আমাদের লোড সেটা আমাদের কারেন্ট অপচয় করবে। আচ্ছা, এই জন্য আমাদের সুইচের এখান থেকে আমাদের লাল তার বা ফেজ তার আমাদের সুইচের প্রথম প্রান্তে যাবে এবং দ্বিতীয় প্রান্ত থেকে আমাদের এই ফেজ তারটাই বের হবে, বের হয়ে আমাদের লাইটের প্রথম প্রান্তে যাবে, বা লাইটের দুটা প্রান্ত থাকে যে কোনো একটা প্রান্তে দিলেই হলো। এবং লাইটটা তো আমাদের বিদ্যুৎ অপচয় করে বা বিদ্যুৎ গ্রহণ করে, এই জন্য লাইট থেকে আমাদের নিউট্রাল তারটা বের হবে এবং লাইট থেকে নিউট্রাল তারটা বের হয়ে আমাদের সোর্সে যাবে।
আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা কি পাইছেন নাকি আর একবার জি জি বলবো, বা আরেকটা আপনি প্রশ্নটা যদি করতেন? জি, পাইছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের যেই জিনিসটা আমাদের অপচয় করবে, যে লোডটা আমাদের বিদ্যুৎ অপচয় করবে, সেখান থেকে আমাদের নিউট্রালটা বের হবে। আর সুইচ তো আমাদের কন্ট্রোলিং ডিভাইস, সুইচ তো আমাদের লোড না, এই জন্য সুইচ থেকে কোনো নিউট্রালটা বের হবে না। আচ্ছা, এই জিনিসটা আমি এখন দেখুন নিচে মানে প্র্যাকটিক্যালি কিভাবে, যেহেতু আপনাদের অনলাইনে আমি প্র্যাকটিক্যাল মানে দেখাইতে পারতেছি না। তবে আপনারা কালকে শুক্রবার আছে, কালকে 10টার দিকে আপনারা যদি আমাদের অফিসে আসতে চান অফলাইনে ক্লাস করতে, তাহলে আপনাদের যত প্র্যাকটিক্যাল আছে এই 2 ক্লাসে যা হয়েছে আমি আপনাদের শিখাই দিব। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে আসবেন, যোগাযোগ না করে আসলে কিন্তু হবে না। আগে থেকে জানাই আসতে হবে যে স্যার আমরা 10টার দিকে হোক বা 10:30টার দিকে হোক আসবো। আচ্ছা, এখন আমি প্র্যাকটিক্যালটা এখানে দেখাই দিব। আপনারা বাসা বাড়িতে একটা যদি আসতে না পারেন, একটা সুইচ নেবেন, একটা লাইট নেবেন, খুব বেশি দাম না, হয়তোবা একটা সুইচের দাম 20 টাকা, একটা লাইটের দাম 30 টাকা, আর সঙ্গে একটা হোল্ডার নেবেন 25 টাকা নিবে হয়তো। এগুলা দিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বা বাসারও অনেক কাজ করার সময় এগুলো কিন্তু লাগে। তো প্রথমত আমাদের সোর্সের দেখুন, আমরা একটা লাল তার নিছি, অর্থাৎ এটা ফেজ তার। ফেজ তারটা নিয়ে এসে আমরা সুইচের নিচের প্রান্তে দিছি, অর্থাৎ নিচের প্রান্তে। আমরা সব সময় মাথায় রাখবো আমাদের ফেজ তারটা আমরা যেটা আমরা যে কন্ট্রোলিং ডিভাইসটা ব্যবহার করব, সেই কন্ট্রোলিং ডিভাইসের নিচের প্রান্তে দেবো। আচ্ছা, নিচের প্রান্তে দেওয়ার কারণ হলো, দেখুন আমাদের সুইচ কিন্তু আমরা সুইচ কিভাবে দিই, উপরে দিয়ে দিলে সুইচ কাজ হয় না, নিচে দিলে সুইচ কাজ হয়? অবশ্যই আমাদের সুইচ যখন আমরা নিচে দেই তখন সুইচটা আমাদের কাজ হয়। এজন্য আমাদের লাইনটা আমরা সুইচের দ্বিতীয় প্রান্তে দেবো, নিচের প্রান্তে। আর সুইচটা ডিজাইন করা হয় সেইভাবে। এখন নিচের প্রান্তে দেওয়ার পরে এখন সুইচ আবার উল্টা না সোজা সেটা কিন্তু আবার বোঝা লাগবে। সুইচের উপরে দেখবেন লিখা থাকে, লিখা না থাকলেও যদি ব্র্যান্ডের নাম লিখা না থাকে তাও দেখবেন সুইচের উপরে একটা কালার দেওয়া থাকে, লাল কালার হোক বা সাদা কালার হোক, একটা কালার দেওয়া থাকে। ওইটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের সুইচের কোনটা উপরের পার্ট কোনটা নিচের পার্ট। তো আমরা লাল তারটা দিব হচ্ছে সুইচের নিচের পার্টে, এবং সুইচের উপরের পার্ট থেকে আমরা আরেকটা লাল তার বের করব, অর্থাৎ ফেজ তার। আপনাদের বোঝানোর জন্য আমি মানে গ্রাম সম্পূর্ণ মানে বাংলাতেই বলতেছি, লাল তার মানে যেগুলা ইউজ করা হয়। তো ফেজ তার আমরা আরেকটা তার বের করব, বের করে আমরা লাইটে দিলাম। তাহলে লাইটের একটা তো আমার কমপ্লিট, লাইটের তাহলে দ্বিতীয় প্রান্ত থাকতেছে, দ্বিতীয় প্রান্ত থেকে আর একটা নিউট্রাল লাইন বা কালো তার যেটাকে আমরা বলি, সেই তারটা আমরা বের করে আবার আমরা সোর্সে দিলাম। এখন ধরুন এই দুইটা তার যদি আমি এই দুটো তারের সঙ্গে যদি প্লাগ সেট করি, সেট করে যদি আমি কোনো প্লাগে দেই, তাহলে কিন্তু আমার সুইচ যদি আমি দিই লাইটটা কিন্তু আমরা জ্বলবে। এটা মনে হচ্ছে একদম ধরুন একদম বেসিক একটা বিষয়, যে আমাদের একটা সুইচ কিভাবে সেট করব সেটার জন্য। তো একটা সুইচের ক্ষেত্রে অবশ্যই সুইচে কিন্তু কোনো সময় নিউট্রাল তার যাবে না, বা কালো তার কিন্তু সুইচে যাবে না। সুইচে সবসময় ফেজ তার থাকবে, এবং যেই লোডটা আমার ব্যবহার করা হবে সেই লোড থেকে আমাদের নিউট্রাল তারটা বের হবে। এই প্রথম এক কন্ট্রোল, এক ওয়ান সুইচ দিয়ে ওয়ান লোড কন্ট্রোল, এটুকু আশা করি ক্লিয়ার। আর স্যার যদি এই জি স্যার। সমস্যা থাকে নোট করে রাখবেন, কোনো সমস্যা থাকলে নোট করে রাখবেন। জি স্যার, আচ্ছা, বুঝতে এখন পারছি। আমি দেখবো যে একটা সুইচ দিয়ে আপনি দুইটা লোড কিভাবে কন্ট্রোল করবেন। যেটা বলেছিলাম সিরিজ সার্কিট এক কথায় বলেছিলাম, বা লাইটিং এর ক্ষেত্রে যেটা বলেছিলাম যেটা ব্যবহার করা হয়। অনেক সময় বাসা বাড়িতেও আমরা ব্যবহার করি, যখন ধরুন ওয়াশরুমের ক্ষেত্রে, ওয়াশরুমে আমাদের একটা লাইট ইউজ করি, প্লাস একটা ফ্যান ইউজ করি। হাই পাওয়ারের যে মানে আহ, আহ, যে ফ্যান গুলো আছে, মানে ভিতরে দুর্গন্ধ বাইরে বের করে দেওয়ার জন্য আমরা ফ্যান গুলো ইউজ এক্সস্ট করি। ফ্যান। তো হ্যাঁ, তো মানে দরকারের সময় মানে নামগুলো মনে আসতে চায় না। আচ্ছা ঠিক আছে। অ্যাডজাস্ট আচ্ছা, এই ফ্যান, ফ্যান গুলো আমরা যখন ইউজ ভেরিয়েশন করি ফ্যান। আমরা তখন একটা সুইচ স্যার দিয়ে কিন্তু অ্যাডজাস্ট আমরা, ফ্যান। হ্যাঁ অ্যাডজাস্ট ফ্যান, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা, এই এক অ্যাডজাস্ট ফ্যান আর লাইট, এই দুটা কিন্তু আমরা একসঙ্গে লাইন দেওয়ার জন্য আমরা যদি দুইটা সুইচ যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের সুইচ যদি দুইটা লাগে আমাদের অপচয় বেশি হচ্ছে। প্লাস আমার যখন ওয়াশরুমে আমরা যাবো, আমাদের কিন্তু তখন তাড়াতাড়ি থাকে একটা বিষয়। তো তখন কিন্তু আমাদের ওই দুইটা সুইচ দিতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, ওই জন্য বিশেষ করে একটা সুইচ ব্যবহার করা হয়। তো মানে এটা মানে জাস্ট মানে বাসা বাড়ির ক্ষেত্রে আমি নর্মালি মানে বোঝানোর জন্য বললাম আর কি, কেউ আবার মাইন্ড করেন না। আচ্ছা, তো এখানে কি হয়, আমাদের একটা সোর্স থাকবে, সেটা সোর্সটা আমরা অবশ্যই একটা সোর্স একটা জায়গা থেকে আমরা সোর্স নেব। তো সোর্স নেওয়ার পর আমরা একটা সুইচ ইউজ করব, এবং সেই সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে আমরা যে লাইনটা নিব ওটা হচ্ছে আমরা লাইট ইউজ করব। এবং লাইট থেকে আমরা এর আগে কি বলছিলাম, যেহেতু আমাদের লাইট বা লোড এটা আমাদের বিদ্যুৎ অপচয় করে, তো এখান থেকে আমাদের নিউট্রালটা বের হবে।
কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু আমরা দুইটা লোড ইউজ করব, তো আমাদের এক তারই আমাদের কিন্তু একটা পথ দিয়েই যাবে এবং একটা তার দিয়ে ফেরত আসবে। এই জন্য আমাদের প্রথম যে লোডটা থাকবে সেই লোড থেকে কোনো নিউট্রাল তার বের হবে না, সেই লোড থেকেও ফেজ তার বের হবে। এবং সেই লোড থেকে ফেজ তার বের হয়ে দ্বিতীয় যে লোড, সেটা ফ্যান বলেন বা লাইট বলেন, সেই লাইটের সঙ্গে যুক্ত হবে। এবং সেইখান থেকে যদি তারপরে আর কোনো লোড ইউজ না করেন, তাহলে সেখান থেকে নিউট্রাল বের হবে। আর যদি তারপরে আরো লোড ইউজ করেন, তাহলে সেখানে সেই পর্যন্ত ফেজ যাবে। অর্থাৎ যে আপনার শেষ লোডের থেকে আপনার নিউট্রালটা বের হবে, এটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এখন দেখুন, আমাদের যদি আমরা এখন সুইচটা দেওয়ার পর আমার লাইনটা এদিক দিয়ে আসবে, আসার পরে আমাদের কিন্তু প্রথম লাইটের মধ্যে দিয়ে যেহেতু লাইনটা যাইতেছে, তো আমাদের প্রথম লাইনটা জ্বলবে এবং দ্বিতীয় লাইটে আসতেছে, দ্বিতীয় লাইটটাও জ্বলবে। এবং এখান থেকে নিউট্রাল তার গিয়ে আবার আমাদের সোর্সে কিন্তু ব্যাক যাচ্ছে। অর্থাৎ আমার একটা সুইচ দিয়ে আমার দুটা লোড আমি কন্ট্রোল করতে পারতেছি। এবং এইটাই যদি আমি এখন প্র্যাকটিক্যালি দেখি যে প্র্যাকটিক্যালি কিভাবে করা হয়। প্রথমে সোর্স থেকে আমার সুইচের নিচের প্রান্তে লোড আমার ফেজ তারটা সংযুক্ত করা হয়, এবং উপরের প্রান্ত থেকে আমার ফেজটা নিয়ে এটা আমার লাইটের প্রথম প্রান্তে দেওয়া হয়, এবং লাইটের অপর প্রান্ত থেকে আরেকটা ফেজ তার নিয়ে আমার দ্বিতীয় লাইটে দেওয়া হয়। এবং দ্বিতীয় লাইটের পরে যেহেতু আমার আর লোড নাই, সেহেতু দ্বিতীয় লাইট থেকে আমাদের নিউট্রাল তারটা বের করা হয়, এবং এখান থেকে নিউট্রাল তার নিয়ে আমাদের আবার সেই সোর্সেই ফিরে যাচ্ছে। তাহলে এক সুইচ দিয়ে কিভাবে দুটা লোড কন্ট্রোল করবেন? এখানে মনে হয় আমার আর আর কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। জি স্যার, না বুঝতে স্যার। পারছি। ওকে, কোনো প্রশ্ন নেই। এখন আমরা দেখবো যে দুইটা সুইচ দিয়ে কিভাবে আমরা দুইটা লোড কন্ট্রোল করব। আচ্ছা, এটা হচ্ছে বাসা বাড়িতে এটা বিশেষ করে ব্যবহার করা হয়। আর এই বেসিকের উপরে মানে আগামী মানে পরবর্তী ক্লাসগুলো বা যে কোনো ওয়ারিং এই প্যারালাল সার্কিটের উপরেই করা হয়। তো এখানে দেখুন, আমার একটা সোর্স নিয়েছি। এখন সোর্স নেওয়ার পর আবার সোর্সটা এখানে আসতেছে। এখন আমি যতদূর সোর্সটা নিব, আমার দেখুন প্রথমে আমি একটা লোড ইউজ করছি, দ্বিতীয়তে আর একটা লোড ইউজ করছি। এখন প্রথম লোডের আগে আমি একটা সুইচ ব্যবহার করেছি, এবং দ্বিতীয় লোডের আগেও আমি একটা দ্বিতীয় সুইচ ব্যবহার করেছি। এখানে আমি ইচ্ছা করলে যতগুলা লোড ইউজ করার দরকার, এটা আমার ফেজের এই সোর্সের ওই লাইন থেকে আমি যদি লাইন নেই, আমি এদিকে যত ইচ্ছা ততগুলো আমি লোড ইউজ করতে পারবো। এবং প্রতিটা লোডের আগে আমি একটা করে সুইচ বা কন্ট্রোলিং ডিভাইস সেট আপ করে দিতে পারবো। এবং এই ক্ষেত্রে আমার যে লোডের দ্বিতীয় প্রান্ত থেকে কিন্তু আমাদের নিউট্রাল তারটা বের হচ্ছে, বের হয়ে আমার সোর্সে ফিরে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি দেখলে এটা আমরা ভালো বুঝবো। তো আচ্ছা দেখুন, প্রথমে আমার সোর্স থেকে একটা লাইন আসলো প্রথম সুইচে, এবং প্রথম সুইচের নিচের প্রান্তে, এবং প্রথম সুইচের নিচের প্রান্ত থেকে আমাদের একটা লাইন আসলো দ্বিতীয় সুইচের নিচের প্রান্তে। অর্থাৎ কি হলো, আমাদের যে কারেন্ট বলেন বা বিদ্যুৎ বলেন বা সোর্স বলেন ফেজ বলেন যেটাই বলেন, এই কারেন্টটা কিন্তু এখন দুই সুইচেই কিন্তু চলে গেল। তাহলে আমার সুইচে কারেন্ট দেওয়া শেষ, তার মানে আমার সুইচে কিন্তু আমার এখন কারেন্ট পেয়ে গেল। এখন আমরা কি করব, এই সুইচের উপর প্রান্ত থেকে আমাদের এখন লোডের লাইন দিলাম। তাহলে দ্বিতীয় সুইচের উপর প্রান্ত থেকে আমি লোডের লাইন দিলাম, প্লাস প্রথম সুইচের উপর প্রান্ত থেকে লোডের লাইন দিলাম। তাহলে আমার লাইটে লাইন দেওয়া শেষ। তাহলে আমার সুইচের লাইন আসলো, সুইচের মধ্যে দিয়ে লাইনটা বের হয়ে ফেজ তারটা বের হয়ে আমার লোডে গেল। আমার লোডে লাইন দেওয়া কমপ্লিট। এখন জি আমরা স্যার। কি বললাম, সার্কিট আমার কমপ্লিট হইতে হলে অবশ্যই আমাদের সেই সার্কিটটা ঘুরে আবার যেখানে সোর্স সেই সোর্সে ফিরে আসতে হবে। তাহলে এখানে অবশ্যই আমাদের দুইটা যে লাইট ইউজ করছি বা দুটা লোড ইউজ করছি, এই দুটা লোডের যে নিউট্রাল আছে, এই দুইটা লোডের নিউট্রাল আমি সোর্সের এখানে ফিরে নিয়ে আসবো। এখন দুইটা নিউট্রালের থেকে দুইটা তার আমি আলাদা আলাদা ভাবে সোর্সে এসে যুক্ত করতে পারি। আবার দুইটা তার আমি এক জায়গায় করেও আমি সোর্সে এসে যুক্ত করতে পারি। সেক্ষেত্রে আমাদের তার কম লাগবে। তো এখানে দেখুন, এখানে আমি প্রথম লাইট থেকে আমি দ্বিতীয় লাইটের এখানে তারটা নিয়ে গেছি, বা দুইটা লাইটের নিউট্রালকে আমি এখানে সংযুক্ত করেছি আগে। তারপরে এই নিউট্রাল থেকে আমি একটা তার নিয়ে আমি সোর্সে সংযুক্ত করে দিচ্ছি। এক্ষেত্রে আমার কি হলো, আমার তারটা কম লাগলো। আমি চাইলে কিন্তু প্রথম লাইট থেকে একটা তার নিয়ে যাইতে পারতাম নিউট্রাল তার, এবং দ্বিতীয় লাইট থেকে সরাসরি নিউট্রাল তার নিয়ে যেতে পারতাম। তাহলে সেক্ষেত্রে আমার যদি দূরত্বটা বেশি হয়, তাহলে দুইটা লোড বেশি দূরত্বের লোড হয়ে যদি হয়, অত দূর থেকে আমাদের সোর্সে আবার তার ব্যাক নিয়ে আসতে আমাদের কিন্তু অপচয়টা বেশি হবে বা খরচ বেশি হবে। সেক্ষেত্রে আমরা যদি একটা লোডের সঙ্গে অপর একটা লোড নিউট্রালটা সংযুক্ত করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমার খরচ কম হবে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা মানে নিয়ম আছে। যে কোনো একটা লোডের সঙ্গে যে কোনো একটা লোড কন্ট্রোল সেট আপ করে দিলেই তো হবে না, কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে করতে হবে। তো
উম, এই দুইটা লোড দিয়ে দুইটা সুইচ, এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় আপনারা বাসাবাড়ির টুকিটাকি কাজ করতে পারবেন। হাউস ওয়ারিং এর টুকিটাকি বেসিক আপনারা করতে পারবেন। এটুকু যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমি ফ্যান কিভাবে সেট করতে হয় আমি সেটা দেখাবো। এটুকুই আপনারা জি জি ক্লিয়ার? জি জি স্যার। জি ক্লিয়ার আছে, বুঝতে পারছি। ওকে। জি স্যার, ওকে, ক্লিয়ার। এখন আমরা আসি যে আমরা আমাদের আগে যে প্রক্রিয়াটা ছিল ফ্যান সেটআপের, সরি, দুইটা লোড কন্ট্রোলের, এখানে সেম প্রক্রিয়ায়, বাট এখানে একটা রেগুলেটর ব্যবহার করা হবে। আচ্ছা, এখানে দেখুন আমাদের প্রথম আমি নর্ম একটা সার্কিট দেখি। যেহেতু ইলেকট্রিক্যালের কাজ করতে হলে আমাদের কিন্তু এইভাবে সার্কিট ডায়াগ্রাম করতে হয়। আর এই যে ওয়ারিং ডায়াগ্রামটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য বা প্র্যাকটিক্যালের জন্য ওয়ারিং ডায়াগ্রামটা করা লাগে। আচ্ছা, এখন ধরুন আমাদের সোর্সের এখান থেকে আমাদের প্রথমত লাইন যাইতেছে। লাইন যাওয়ার পর আমাদের প্রথম সুইচে আসলো, প্রথম সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে আমাদের লাইটে যাচ্ছে, লাইট থেকে আমাদের নিউট্রাল বের হয়ে আবার সোর্সে ফিরে যাচ্ছে। কিন্তু ফ্যানের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যানের প্রথম সুইচের প্রথম প্রান্তে তো যাচ্ছে, কিন্তু সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে আমাদের রেগুলেটরের প্রথম প্রান্তে যাচ্ছে। আগের লাইটের ক্ষেত্রে আমাদের কি হতো, যে লাইটের ক্ষেত্রে আমাদের যেটা হতো যে সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে আমাদের লোডে যাইতো, কিন্তু এই ফ্যানের ক্ষেত্রে সুইচের দ্বিতীয় প্রান্ত থেকে আমাদের রেগুলেটরের প্রথম প্রান্তে যাবে। এখন বলতে পারেন যে স্যার রেগুলেটরের দুইটা তার একই পয়েন্ট দিয়ে বের হয়, এখন বুঝবো কিভাবে কোনটা প্রথম প্রান্ত কোনটা দ্বিতীয় প্রান্ত? আচ্ছা, এখানে প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত সেরকম থাকে না, তবে যে কোনো একটা ইউজ করলেই হয়। তবে এখানে দেখবেন রেগুলেটরের ক্ষেত্রেও আমার জানার মতে একটা লাল তার একটা কালো তার দেওয়া থাকে, বা অনেক ব্র্যান্ড অনেক রকমের তার কালারের তার ব্যবহার করে। তো স্যার যে কোনো ওখানে একটা তার লাল লাল নীল কালার ব্যবহার করে বেশি। হ্যাঁ, মানে স্যার এটা ওখানে কোম্পানি ভেদে, এটা স্যার ব্র্যান্ড এখন ভেদে এক এক ব্র্যান্ড এক এক রকম দিয়ে থাকে। তো স্যার এখানে আপনি যে কোনো একটা, জি, এখন রেগুলেটর স্যার আপনার নাম্বারিং করা থাকে, 1 2 নাম্বারিং করা থাকে স্যার। হ্যাঁ। তো এটা হচ্ছে আপনি যদি এক নাম্বারিং যদি করা থাকে তাহলে তো আপনার সুবিধা। তবে সবগুলো রেগুলেটর নাম্বারিং করা থাকে না, যেগুলো একটু ভালো ব্র্যান্ডের সেগুলো নাম্বারিং করা থাকে। তো যদি এক নাম্বারিং যদি করা থাকে তাহলে এক নম্বরটা দিবেন সুইচের প্রান্তের সঙ্গে এবং দ্বিতীয়টা দিবেন ফ্যানের সঙ্গে, এবং ফ্যানের থেকে আপনার আমাদের নিউট্রালটা বের হবে। এখানে কিন্তু রেগুলেটর থেকে নিউট্রাল বের হবে না। এটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা ওয়ারিং ডায়াগ্রাম আছে এটা দেখে তাহলে বুঝতে পারবো। দেখুন আমাদের প্রথমে সোর্স থেকে একটা ফেজ তার গেছে প্রথম সুইচে, এবং প্রথম সুইচ থেকে আমাদের ফেজ তার দ্বিতীয় সুইচে গেছে, এবং দ্বিতীয় সুইচ থেকে দ্বিতীয় সুইচের উপর প্রান্ত থেকে একটা ফেজ তার বের হয়ে আমাদের রেগুলেটরের এক প্রান্তে গেছে, এবং রেগুলেটরের অপর প্রান্ত, এগুলো সব কিন্তু ফেজ তারের কাজ হচ্ছে, এখানে কিন্তু নিউট্রাল তার এখনো আসে নাই। এবং রেগুলেটর থেকে ফেজ তার বের হয়ে আমাদের ফ্যানে যাচ্ছে। এখন আমাদের ফ্যানটা কি, ফ্যানটা অবশ্যই আমাদের কারেন্ট অবশ্যই করবে। তো যেহেতু ফ্যান আমাদের একটা লোড, এখানে কিন্তু রেগুলেটর লোড ছিল না, সুইচও লোড ছিল না, এই জন্য আমাদের এই দুই জায়গায় আমাদের কি বলবো, ফেজের কোনো কাজ হয় না, নিউট্রালের কোনো কাজ হয় নাই। এখানে শুধু ফেজের কাজ হয়েছে, যেহেতু আমাদের ফ্যান একটা লোড, ফ্যান কারেন্ট অবশ্যই করবে, এজন্য আমাদের ফ্যান থেকে আমাদের নিউট্রাল তারটা বের করব। এবার ফ্যান থেকে নিউট্রাল তার বের হলো। আচ্ছা, এবার আমি প্রথম সুইচ থেকেও তো আমি একটা লাইট নিয়েছিলাম, প্রথম সুইচের উপর থেকে একটা লাইট জ্বালাইছিলাম। এখন আমি ফ্যানের নিউট্রাল আর লাইটের নিউট্রাল, এই দুইটা নিউট্রাল আমি এক জায়গায় করে এখানে যুক্ত করে আমি আবার সোর্সে ব্যাক দিলাম। এখানে কি কারোর বুঝতে কোনো সমস্যা আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ বাসা বাড়িতে এই ফ্যান সেট আপ আর সুইচ সেট আপ, এই জিনিসটা কিন্তু নিজেরও অনেক সময় বাসা বাড়িতে কাজে লাগে। স্যার জি বুঝতে স্যার, পারছি ওকে। স্যার। ওকে, এই জিনিসটা মনে করুন যারা হচ্ছে স্ক্রিনশট মারে রাখতে পারলে ভালো, আর না হলে পিডিএফটা আমি দিয়ে দেবো, না সমস্যা নেই এটা নিয়ে। আচ্ছা, তারপরে আছে আমাদের হলো টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচের নাম তো আমরা অনেকে শুনেছি মনে হয়। হ্যালো স্যার, জি স্যার, জি স্যার। সাইডে হ্যাঁ, কথা জি বলতাম বলুন। ওই জি স্যার, আপনাদের টু ওয়ে সুইচ। সুইচ বোর্ড না, সুইচ বোর্ডের একটা থাকে স্যার, ফিউজ থাকে আর একটা থাকে ইন্ডিকেটর থাকে, আচ্ছা, ইন্ডিকেটর। এগুলোর হ্যাঁ কানেকশনটা হ্যাঁ, কি হবে স্যার? এখানে আচ্ছা, ওইটা আর্থিংটা হচ্ছে করে যাবে, শুনুন, ফেজটা করে যাবে নেক্সট স্যার। আমি তো হচ্ছে আজকের ক্লাস তো মনে করেন প্রথমে আমি নর্মাল একদম দেখাচ্ছি, আর সুইচ বোর্ড ওকে যেটা স্যার, আছে, ওকে স্যার। যেহেতু ওয়ারিং শিখতেছেন, সুইচ বোর্ড যদি কাজ না জানেন তাহলে তো ওয়ারিং আমরা শিখাইতেই পারলাম না, ব্যর্থ হলাম। এজন্য সমস্যা নাই, ওই সুইচ বোর্ডের কাজ আমরা আলাদাভাবে শিখাবো। আর সব থেকে ভালো হয় যদি আপনারা অফিসে আসতে পারেন, অফিসে আমাদের সম্পূর্ণ সেট আপ করা আছে, ওইখানেও দেখতে পারবেন। আর না হলে আমি একদিন মানে ক্যামেরা অন করে আমি চেষ্টা অন করবো, করে, হ্যাঁ ক্যামেরা হ্যাঁ অন হ্যাঁ, করে একটু আমাদের অন করে হচ্ছে দেখেন সুইচ স্যার। বোর্ডটা আমার সরাসরি ল্যাব থেকে আপনাদের বোর্ড গুলা বা এইগুলা দেখানোর। যদি ওকে স্যার, অথবা শুনুন একটা আপনি কাজ একটু করবেন, আমাদের ভিডিও করে মডিউল থেকে ছাড়তে যদি, পারেন।
মডিউল থেকে যদি কোনো ক্লাস মিস্টেক হয় বা আপনার যদি মনে হয় যে স্যার আরো কিছু শেখানোর দরকার আছে, তাহলে আপনারা সেটা লিখে রাখবেন। আর আমাদের আপনাদের জন্য কিন্তু একটা গ্রুপ খোলা আছে, যে ফেসবুক গ্রুপ, অ্যাডভান্টেজ ফেসবুক গ্রুপ। ওইখানে আপনারা পোস্ট করে রাখতে পারেন যে স্যার এই জিনিসটা আপনাদের মডিউলে নাই, এই জিনিসটা আমাদের শেখানো উচিত। তো আমরা ওইটা কিন্তু আপনাদের শেখাবো, দরকার আমরা 10 দিনের জায়গায় আরো 2-3 দিন ক্লাস বাড়াবো। কিন্তু আপনাদের শেখার যদি আগ্রহ থাকে তাহলে বাড়াবো, এখন শেখার আগ্রহ না থাকলে তো আমরা কাকে শেখাবো বলেন? আচ্ছা কি স্যার, ঠিক আমাদের বললাম না? শেখার ঠিক আগ্রহ আছে আছে স্যার। স্যার। জি স্যার, আচ্ছা, অবশ্যই আপনার কথা ওকে। ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের টু টু এ সুইচ। টু এ সুইচটা মানে সচরাচর অনেকেই দেখেছে, অনেকেই দেখি নাই। এগুলা বাসা বাড়িতে সিঁড়ি রুমে বেশি ব্যবহার করা হয়, নিচে চিত্রটা দেখতে বুঝতে পারছেন, এগুলা সিঁড়ি রুমে বেশি ব্যবহার করা হয়। আবার আমরা অনেকে ধরুন একটা রুমের, যদি হল রুম হয়, রুমের এক কর্নার থেকে অন্য কর্নারে যদি আমরা লাইন দিতে যাই, সরি, এক কর্নার থেকে অন্য অন্য কর্নারে সুইচ যদি দূরত্ব বেশি হয় তো ওইখানেও আমরা এগুলো ব্যবহার করে থাকি। কিন্তু এটা নর্মালি ব্যবহার করা হয় আপনার সিঁড়ি রুমের ক্ষেত্রে। আচ্ছা, এখন সিঁড়ি রুমের এই সুইচটার নর্মালি আমি আগে যে সুইচ গুলা বলেছিলাম, ওই সুইচ গুলার নাম হলো পিয়ানো সুইচ বলে এগুলাকে। আর এই টু ওয়ে সুইচ গুলা, পিয়ানো সুইচের থাকে 2টা প্রান্ত, কিন্তু টু ওয়ে সুইচের কিন্তু 3টা প্রান্ত থাকে। আপনারা যদি মানে প্র্যাকটিস করেন বাসায়, আপনারা 2টা 2 ওয়ে সুইচ কিনে নিয়ে আসবেন, কারণ এই এই সুইচের কাজগুলা কিন্তু সবাই শেখায় না, বা সব জায়গায় আপনি এই সুইচ গুলা পাবেনও না, যে হচ্ছে আপনার সচরাচর দেখবেন, দেখতে পাবেন না। কিন্তু আপনার বাসা বাড়িতে বা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে 2 ওয়ে সুইচটা ব্যবহার করা মাস্ট। কারণ এত টাকা বিল্ডিং খরচ করে বিল্ডিং তৈরি করতেছে, অথচ লাইটিং সেট আপটা সিঁড়ি রুমে ভালোভাবে দেওয়া নাই, তাহলে তো হবে না। আচ্ছা, 2 ওয়ে সুইচটা কিভাবে কাজ করে আমি বলে। 2 ওয়ে সুইচটা ধরুন সিঁড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবেন। এখন প্রথম প্রান্তে যদি আপনি সুইচটা দেন, লাইটটা জ্বলবে, এবং দ্বিতীয় প্রান্ত গিয়ে আপনি সুইচটা অফ আবার দিবেন বা অফ করবেন, লাইটটা অফ হয়ে যাবে। এখন দুইটা সুইচেরই যদি দুই প্রান্ত নিচের দিকে থাকে তাহলে জ্বলবে, আর দুইটা সুইচেরই 2টা প্রান্ত যদি উপরের দিকে থাকে, অর্থাৎ সুইচের এই যদি পুশটা যদি উপরের দিকে হয়, তাহলে আপনার লাইটটা জ্বলবে। আর যদি একটা উপর নিচ থাকে, লাইটটা জ্বলবে না। এখন সিঁড়ি রুমে এটা কেন ব্যবহার করা হয়? আমি প্রথমে উপরে ওঠার জন্য লাইটটা দিলাম, দিয়ে উপরে উঠলাম, উঠে যদি আমার লাইটটা জ্বলতেই থাকে তাহলে আমার অপচয় হবে। আর লাইট অফ করার জন্য যদি আমার নিচে আসতে হয়, তাহলে তো সেই ঘুরে ফিরে একই কাজই হলো। এজন্য আমাদের সিঁড়ি রুমে এটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখুন, প্রথমে এখানে প্র্যাকটিক্যালের ইটা দেওয়া আছে। এখানে যেহেতু 3টা পয়েন্ট থাকে, তো প্রথমত প্রথম ফেজটার থেকে আমাদের লাইনটা এসে প্রথম যে সুইচ, ওই সুইচের মাঝের পয়েন্টে যাবে, এবং মাঝের পয়েন্টে যাওয়ার পরে এই অপরের 2 প্রান্ত থেকে একটা লাইন দিয়ে পরে সুইচের প্রথম প্রান্তে যাবে, এবং দ্বিতীয় নিচ প্রান্ত থেকে লাইন গিয়ে দ্বিতীয় সুইচের নিচের প্রান্তে যাবে। এবং এখানকার আবার মাঝের প্রান্ত থেকে আমাদের ফেজ তারটা বের হবে। এই ফেজ তারটা বের হয়ে আমাদের লোড বা লাইটে বলেন সেখানে যাবে। এবং লাইট যেহেতু একটা লোড বা বিদ্যুৎ অপচয় করবে, এখান থেকে আমাদের নিউট্রাল তারটা বের হয়ে আমাদের আবার সেই সোর্সে ফিরে যাবে। এখন এই জিনিসটা আমরা সিঁড়ি রুমে কিভাবে ব্যবহার করে, এটা দেখুন, এখানে একটা সুইচ ব্যবহার করছে, এবং এখানে একটা সুইচ ব্যবহার করছে। এখান থেকে লাইটের লাইন তারটা নিচে, লাইন তারটা নিয়ে এই প্রথম সুইচের মাঝখানে দিচ্ছে বা মাঝের প্রান্ততে, এবং 2 প্রান্ত থেকে 2টা লাইন নিয়ে আমাদের দ্বিতীয় সুইচের 2 প্রান্তে দিচ্ছে। এবং 2 প্রান্তের মাঝখান থেকে আরেকটা যে পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে আমাদের লাইটের প্রথম প্রান্তে দিচ্ছে বা লাইটের এক প্রান্তে দিচ্ছে, এবং লাইটের দ্বিতীয় প্রান্ত থেকে লাইন নিয়ে আমাদের নিউট্রাল প্রান্তে দিচ্ছে। এইভাবে আমরা যদি লাইনটা, আমার মনে হয় এই জিনিসগুলো আপনারা যদি ল্যাবে আসতে পারেন তাহলে তো আর কোনো টেনশন নাই। আর যদি ল্যাবে না আসতে পারেন, তাহলে আপনারা বাসা বাড়িতে, একটা সুইচের দাম খুব বেশি না, আপনারা যেহেতু কাজ শিখতেছেন, আর যদি নিজে প্র্যাকটিক্যালি কাজ করেন, তাহলে কনফিডেন্সটা আরো হাই লেভেলে থাকবে। আর নিজে কাজ না শিখলে, আমি জাস্ট বললাম, আপনিও জাস্ট শুনলেন, আর পিডিএফটা সেভ করে রাখলেন আর খাতায় নোট করে রাখলেন, মানে 2 দিন পরেই ভুলে যাবেন। কিন্তু যদি প্র্যাকটিক্যালি করেন, আপনার কোনো সমস্যা যদি হয়, ধরেন প্র্যাকটিক্যালি করলেন, পারলেন না, পরের দিনকে এসে আমাকে দেখাবেন যে স্যার এই সমস্যা হয়েছে, কিংবা যে সমস্যা হইলো ওটা ভিডিও করবেন, স্যার এই সমস্যা হইলো, এই জায়গায় পারতেছি না, পূর্বে পোস্ট করবেন, বাদ বাকিটা আমরা সলিউশন দিয়ে দেবো। কিন্তু এইটা বিশেষ করে বলবো, প্র্যাকটিক্যালি যদি না করেন আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আমি বলবো যে একটা সুইচ একটা লাইটের দাম খুব বেশি না, আপনার বাসায় একটা সুইচ একটা লাইট কিনে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন, তাহলে সব থেকে ভালো হয়। আচ্ছা, আজকে আমাদের মানে যেহেতু আমরা বেসিকের উপর ক্লাসটা নিলাম, আহ,
এই পর্যন্ত আমাদের ক্লাসটা ছিল যে মানে একটা নর্মালি একটা লোড কিভাবে কন্ট্রোল করবেন, একটা ফ্যান কিভাবে কন্ট্রোল করবেন, আর সুইচ কিভাবে কন্ট্রোল করবেন। আর যেটা বললেন যে হচ্ছে সুইচ বোর্ডের যে কাজটা, ওইগুলা নেক্সট ক্লাসে দেখানো হবে। আর মডিউলের একটা ক্লাস মনে হয় বাকি আছে আজকে, সিলিং ফ্যানের ক্লাসটা। তো যেহেতু কোর্স টাইম অনেক বেশি হয়ে গেছে, ওই জন্য ওই এখন বোঝাইতে গেলে হয়তো বা ওইটা একটু ক্যালকুলেশনের হিসাব আছে, তো ক্যাপাসিটরের বিষয়টা। তো আমি তাও বেসিক একটা জিনিস বলে যাচ্ছি। আমরা ক্যাপাসিটর যখন আমরা ব্যবহার করি, যদি আমাদের নতুন ফ্যান হয় তাহলে 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করি। আর যদি আমাদের ফ্যানটা ধরুন অনেক পুরাতন ফ্যান হয়ে গেছে, 3-4 বছর, বা ফ্যান নর্মালি কিন্তু কি হয়, আমাদের ফ্যান ঘুরতেছে না, দোকানে গেলাম, দোকানদার বললো যে আজ ঠিক আছে 3.5 লাগাই দেন, ফ্যান জোরে ঘুরবে, আমরা 3.5 লাগাই দেই, ফ্যান জোরে ঘোরে। কিন্তু এখানে কিন্তু ফ্যানের কয়েলের সমস্যা হয়। ফ্যানের কয়েলের কেন কেন সমস্যা হয়? সিলিং ক্যাপাসিটরটা ফ্যানের সঙ্গে কিভাবে যুক্ত হয়, ভিতরের কয়েলগুলা কিভাবে থাকে, এই জিনিসগুলা কতগুলা প্যাচ থাকে, এই জিনিসগুলাই মনে করুন যদি ক্যালকুলেশনটা যদি বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে কেন একটা ফ্যানে 2.5 লাগাতে হয় আর 3.5 লাগাতে হয় না। এখন 3.5 মাইক্রোফ্যারাড লাগানো যায়, কখন লাগানো যায়? যদি আপনার ফ্যান অনেক পুরাতন হয়ে যায়। তো সিলিং ফ্যানের ক্যাপাসিটরের বিষয়ে বা ক্যাপাসিটর বা সিলিং ফ্যানের কয়েলের বিষয়ে নেক্সট ক্লাস থাকবে। আজকের মডিউলে এটা ছিল, এটা টাইমের জন্য কমপ্লিট কভার করা যায় নাই। তো নেক্সট ক্লাসে এটা আলোচনা করা হবে। এবং পরবর্তী ক্লাসে আপনাদের যে বললেন যে হচ্ছে সুইচ সুইচ বোর্ড প্লাস হচ্ছে ক্যালকুলেশন গুলা, বিশেষ করে মেন যে আপনারা কোথায় কত তারের, কত অ্যাম্পিয়ারের তার ব্যবহার করবেন, তারের বিভিন্ন প্রকারভেদ আছে, তারপরে সার্কিট ব্রেকারের বিভিন্ন প্রকারভেদ আছে, আর ফিউজ ইন্টিগ্রেটর, এগুলার আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে আপনাদের দেখাবো। আপাতত মনে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আচ্ছা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা তো নেওয়া হয় না, ততক্ষণ আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, ফর্মটা দিয়ে দেই নাকি? জি স্যার। জি স্যার, ফর্মটা জি দিন। স্যার, প্লিজ স্যার। স্যার একটা জিনিস কি লাইভ শুনবেন, ক্লাসের এই বোর্ডের কিন্তু রিপোর্টটা মনে করেন কবে পাবো? জি বলুন। লাইভ ক্লাসের রেকর্ডটা কবে পাবো স্যার, আর কোথায় পাবো? লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও নাকি অন্য কিছু বলতেছেন? বুঝতে পারেন, আর জি একবার স্যার, বলবেন। লাইভ বলছি ক্লাসের এই এখন যে রেকর্ড ক্লাস হচ্ছে, ভিডিওটা, রেকর্ড করতেছেন এটা কি কোনো সময় ও অনুপস্থিত রেকর্ড, থাকলে হ্যাঁ তারপর রেকর্ড দেখে ভিডিওটা নিতে আমরা পারবো? গ্রুপে, হ্যাঁ রেকর্ড ভিডিওটা হচ্ছে রেকর্ড হয়ে গেলে ওইটা আমরা ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো। স্যার এই ক্লাসের ভিডিও পিডিএফটা কি আমাদের গ্রুপে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ গ্রুপে দিয়ে দিব। তবে আমি যেটা বললাম যে এটা হচ্ছে পিডিএফ রাখলে কাজ নাই, আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা এটা অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ প্র্যাকটিস না করলে, ল্যাবে আসলে তো আপনার বাসায় কোনো কিছু কিনা লাগতেছে না, ল্যাবে আমাদের সবই আছে। আর যদি বাসায় থাকেন, বাসায় যদি আসতে না পারেন, তাহলে আপনারা অল্প কিছু টাকা দাম, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে অভিজ্ঞতা থাকবে। আর শেখার বলতে ধরুন এগুলো বেসিক জিনিস, কিন্তু শেখার কিন্তু শেষ নেই, আপনারা যত শিখবেন, যত প্র্যাকটিস করবেন, তত অভিজ্ঞতা বেশি হবে। এখন ওই যে আমি বললাম না, আমাকে গতকালকে মিটিং এ শিবির শিবির ক্লাস বিশেষ করে, ওখানে বলতেছিল স্যার আমি স্কিল কি কি দেবো, আমি হচ্ছে বুঝতেছি না, বা আমার একাডেমিক স্কিল ছাড়া কোনো স্কিল নাই। এখন যদি সে চেষ্টা না করে স্কিল অর্জনের, তাহলে আর কি বলবো? এখন ধরুন আমি এখান থেকে আপনার কোনো সার্টিফিকেট পেলেন না, বা আমার কোনো কোর্স আপনি করলেন না, আপনি যদি আপনি কোনো কিছুই করলেন না, আপনি বাসায় বসে যদি একটা ধরুন একটা লাইট ফ্যান সেট আপ করলেন বা ই করলেন, তাই কিন্তু আপনার একটা কনফিডেন্স বাড়বে, স্যার আমি এটা পারি। তাহলে আপনি কিন্তু সিভিতে অ্যাড করতে পারবেন যে আমি হাউস ওয়ারিং এর এই কাজটা পারি বা হাউস ওয়ারিং পারি, এগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যখন আপনি প্র্যাকটিক্যালি কাজটা করবেন, আপনার বিশেষ করে ভাইভাতে, আর এবিসি স্যার লাইসেন্সের একটা ভাইবা বলেন, কোশ্চেন আছে। লেভেল 1 লেভেল 2 ভাইভাতে বলেন, কাজে লাগবে। স্যার আপনি কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছেন? স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, হ্যাঁ ওখানে স্যার দেখুন লিঙ্কটা টু আমি দিয়ে ওয়ে দিচ্ছি, এখান সুইচ থেকে বোর্ড নিয়ে স্যার একটা কোশ্চেন আছে। জি বলুন। স্যার এটা কি মানে দুইটা কন্ডিশনেই কি সুইচটা অন থাকলেই কি লাইটটা জ্বলবে, নাকি একটা অন একটা অফ থাকলেও লাইটটা জ্বলবে? আচ্ছা, একটা স্যার অন গুগল একটা অফ থাকলে স্যার লাইট গুগল জ্বলবে না, ফর্মের লিংক হয়তো বা দিচ্ছেন? দুইটাই অন থাকতে হবে বা দুইটাই অফ থাকতে হবে। মানে আচ্ছা হয় দুইটা, এখানে অন অফ বলতে যখন একটা অন আছে একটা অফ আছে, এটাকে আমরা অফ বোঝাই। আর যদি দুইটা, যেহেতু এটা 3টা প্রান্ত থাকে, ধরুন দুইটা সুইচেরই দুইটা প্রান্ত নিচের দিকে অথবা উপরের দিকে, এই দুই কন্ডিশনকে বলা হয় অন কন্ডিশন। আর যদি মানে একটা নিচে আছে একটা উপরে আছে, তাহলে সেটাকে বলা হয় অফ কন্ডিশন। ওকে স্যার। অর্থাৎ স্যার মানে যদি সুইচটা আপনার
দুইটাই সেম সিস্টেমে থাকতে হবে, হয়তো বা নিচের দিকে না হয় উপরের দিকে, তাহলে লাইটটি জ্বলবে, এরকমই তো? জি 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 জি। জি স্যার, ধন্যবাদ। এগুলা শুনুন, আপনি বলে মানে বাসায় হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করে স্যার একটা জিনিস দেখুন, আপনি ধরুন প্র্যাকটিস করলেন, প্র্যাকটিসের ভিডিওটা আপনি ধরেন যদি গ্রুপে দিয়ে দেন, তাহলে সেখানে কিন্তু আপনারও শেখা হচ্ছে, আরেকজনেরও শেখা হচ্ছে। আর এটা আমার মনে হয় যে গ্রুপে এই জিনিসটা আপনাদের, যেখানে সমস্যা আপনারা কেউ প্রশ্ন করেন না, আপনারা ধরুন সমস্যা আপনারা বুঝতে পারেন নাই বা নতুন একটা জিনিস শিখতে চাচ্ছেন। এই যে একজন আমাকে ইতে বললো যে হচ্ছে স্যার সুইচ বোর্ডের বিষয়টা, এখন ধরুন আমার সুইচ বোর্ডের বিষয়টা আমার মনে নাও থাকতে পারে। এখন আপনি যদি গ্রুপে লিখে রাখেন, তাহলে ওইটা কিন্তু আমি যখন ফেসবুকে ঢুকবো আমার কিন্তু চোখের সামনে আসবে। তো সুইচ বোর্ডের বিষয়টা যখন আমার চোখের সামনে আসবে, সুইচ বিষয়ে একটা আমার একটা স্টুডেন্ট পোস্ট করছে, তখন কিন্তু আমার আগ্রহটা বেশি হবে। তো আর এই মনে করুন যে সুইচ বোর্ড বা সার্কিট বোর্ড, এগুলা নিয়ে আমি হচ্ছে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করব। আপনারা এই কোর্স শেষ হয়ে গেলে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমি যদি আপনারা রিকোয়েস্ট করেন এটার পাশাপাশিও, এটা তো আপনাদের হচ্ছে একটা স্কলারশিপ, এটা পেইড স্টুডেন্টরাও মানে যারা পেড করতেছে তাদের পাশাপাশি আপনাদের একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এটা করা। কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু আপনাদের মানে প্রয়োজনীয় অনেক কিছু কিন্তু আপনারা আপনারা পাবেন, সেগুলো ফ্রিতে দরকার হয় আপনারা গ্রুপে পোস্ট করবেন, স্যার এই জিনিস আপনারা শেখান। সেখানে আমরা ক্লাসে না শিখে গেলেও আমরা ইউটিউবে শেখাই দিতে পারি। বা আপনাকে আমি পার্সোনাল ভাবে আপনি আমাকে নক দিলেন যে স্যার আমি এটা বুঝতে পারি না, আমাকে বুঝাই দেন। বা গ্রুপে নক দিলেন, আমি ওইটা করে ইউটিউবে আপলোড করে দিলাম, বা আপনাকে পার্সোনাল ভাবে ভিডিও কলে দেখাই দিলাম, বা আমি আপলোড করে গ্রুপে দিয়ে দিলাম। মানে শেখার কিন্তু অনেকগুলো ওয়ে আছে, কিন্তু শুধু আগ্রহ থাকা লাগবে। আগ্রহ না থাকলে কিন্তু আম, মানে কি, আপনি যদি শেখার আগ্রহ না থাকে, আপনাকে কেউ জোর করে কিন্তু শেখাতে পারবে না। আচ্ছা, একজন বলছেন যে অটোক্যাড, হ্যাঁ অটোক্যাডের ক্লাস নিয়ে আলোচনা হবে, অটোক্যাডের ক্লাস নিয়ে লাস্টের দিকে আলোচনা হবে, এটা নিয়ে সমস্যা নাই। আর এই পোস্ট গুলো আমার মনে হয় আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আরো পোস্ট করে রাখেন, আমাদের মডিউলে যেহেতু অটোক্যাড আছে। তো আমাদের মডিউলে যেহেতু অটোক্যাড আছে, আমরা অটোক্যাড অবশ্যই আপনাদের বেসিক যে যা ধারণাটুকু সেটুকু দেব। এবং এটা মেইনলি আমাদের ইলেকট্রিক্যালের যে মানে প্রফেশনাল যে মেনটা ওয়ারিং এর, এটা আমরা এই কোর্সের মেন থিম আমাদের এটা। এটার সঙ্গে আমাদের অটোমেশন মানে ইন্ডাস্ট্রিতে যে অটোমেশন গুলা করা হয়, যে একটা মোটর কিভাবে চলে, তারপরে একটা আমাদের যে বেল্ট কনভেয়ার বেল্ট গুলা থাকে সেগুলা কিভাবে হয়, সেন্সর কিভাবে কাজ করে, এই যে জিনিসগুলো আমরা লাস্টের দিকে যদি কভার করতে পারি, এগুলো আমরা আপনাদের শেখানোর চেষ্টা করব। এই জন্য আমরা এখানে কোর্স মডেল হিসেবে রাখছি। কিন্তু আপনাদের ধরুন যদি আগ্রহ না থাকে, তাহলে আমরা কিন্তু শেখাবো না। আর যদি আপনারা সবাই মিলে বলেন স্যার শেখান, বা আপনাদের যদি মানে সেরকম রেসপন্স দেন, তাহলে আমরা কিন্তু শেখাবো। জি স্যার, শেখান আর স্যার, যেটা, অবশ্যই আগ্রহ হ্যাঁ, আছে আমাদের। আর যেটাই মনে করো এটার মডিউলের বাইরে যদি আপনারা কিছু শিখতে চান, তাইলে আপনারা আমাদের গ্রুপে পোস্ট করবেন। আর ফেসবুক পেজে, ফেসবুক পেজ বলেন বা ইউটিউবে বলেন, ওইখানে ফ্রিতে আপনারা অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওইখান থেকেও শিখতে পারবেন। স্যার এবিসি লাইসেন্সের সিটা পেয়েছি, কিন্তু এবিটার জন্য কেমন প্রশ্ন আসতে পারে স্যার? আচ্ছা, ওইটার জন্য আমাদের সিনিয়র স্যার, যিনি অপারেশন ডিরেক্টর স্যার আছেন, উনি হচ্ছে এই বিষয়ের উপরে একটা ক্লাস রাখছেন, আপনাদের সঙ্গে এই বিষয়ে ক্লাস নেবেন। তো ওই দিনকে মানে ওইটা আগামী কালকে হইতে পারে, পরশু দিনকে হইতে পারে, মানে স্যার যেদিন ফ্রি থাকবেন উনি এই বিষয়ে, উনি মানে লাইসেন্সের সঙ্গে অনেক মানে অনেক ভাই বা যারা দেয় তাদেরকে অনেক রকম পরামর্শ দেয় বা কি কি প্রশ্ন করে, ওনার এই বিষয়ে ধারণাটা বেশি আছে। তো আপনি ক্লাসে যদি অ্যাটেন্ড থাকেন, আশা করি আপনার মানে ইবিসি লাইসেন্সের যে ভাইবা যে গাইডলাইন, সম্পূর্ণ গাইডলাইনটাই আপনি স্যারের থেকে পাবেন। স্যার এমনিতে আমি বিসির জন্য অ্যাপ্লাই করছিলাম, বিসির জন্য অ্যাপ্লাই করার পর স্যার ট্রান্সমিশন লাইন সম্পর্কে করেছিল, আমাকে প্রশ্ন করেছিল। আমি গেই এগুলা সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যখন যেই প্রশ্নগুলো করছে উত্তর দিছি, কিন্তু ওয়ারিং সম্পর্কে উত্তরটা একটু ভালো করে দেওয়ার কারণে ওই ওয়ারিং এর জন্য সিটা দিয়েছে আমাকে, কিন্তু বিটা আর দেয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আবার মনে করুন কোন একটা- আচ্ছা, নেক্সট মনে করুন আবার হচ্ছে আপনার এখানে আমাদের কিন্তু সাব স্টেশনের ল্যাব আছে। আপনি যদি চান আমাদের এখানে সরাসরি ল্যাবে প্র্যাকটিস করতে পারেন, অথবা এটার আমাদের আলাদা একটা পেড কোর্স আছে সাব স্টেশন এর উপরে, সাব স্টেশন বা আরএসির অডিটের উপরে। এগুলো আপনার আপনি যদি চান আমি আপনাকে মানে বলতেছি না যে করেন, চান করতে পারেন, অথবা আপনি যেহেতু আমাদের একটা ফ্রি ব্যাচে আছেন বা স্কলারশিপ পাইছেন, তো আপনারা যে কদিন স্কলারশিপ রানিং আছে এই টাইমটুকুর মধ্যে আমাদের মডিউলের মধ্যে আপনি এসে আমাদের হচ্ছে আহ যে ল্যাবটা আছে ল্যাবে এসে আপনি দেখতে পারেন, বা বাদ বাকি যেটুকু নলেজ দরকার সেটুকু নিতে পারেন।
স্যার আমি আরএসসি 16 ব্যাচেও আছি স্যার, পেইড কোর্সে স্যার। ও তাহলে তো স্যার আছে, স্যারের সঙ্গে তাহলে একটু কথা বলে নেবেন, তাহলে স্যার আপনাকে বাদ বাকি তো স্যার ভালো বলতে পারবে। স্যার তাহলে তো আর আপনাদের কোনো কি টেনশন নেই। স্যার ওই বয়লার সম্পর্কিত কোনো ই আছে, কোর্স আছে স্যার? বয়লার সম্পর্কিত কোর্স, ওটা স্যারের সঙ্গে কথা বলতে হবে। দেখুন দাঁড়ান। স্যার বলছি আচ্ছা নাকি, এবিসি দাঁড়ান দেখি। লাইসেন্স হ্যাঁ নিলে কি কি সুবিধা পাওয়া যায়? হ্যাঁ বলুন। জি স্যার বলছি এবিসি লাইসেন্স পাইলে কি কি সুবিধা পাওয়া যায় এবিসি লাইসেন্স দিয়ে? আচ্ছা, একটা এখন বর্তমানে মনে করুন আপনি যে কোনো জিনিস করতে ইলেকট্রিক্যাল লাইসেন্স, এটা মূলত আপনার এটা তিন এবিসি, মানে এটা 3 রকমের লাইসেন্স। এই লাইসেন্সটা থাকলে আপনার যে কোনো জায়গায়, কেন যেতেছে, এই লাইসেন্সটা থাকলে আপনি যে কোনো জায়গায় হচ্ছে কাজের একটা অগ্রাধিকার তো পাবেন। প্লাস লাইসেন্স বলতে কি বোঝায়, আপনার একটা কাজ করার লাইসেন্স আছে। ধরুন আপনি একটা কনস্ট্রাকশন সাইডে একটা ওয়ারিং এর কাজ পেলেন, 10 তলা বিল্ডিং। তো এখানে আপনি আপনার লাইসেন্স আছে, আপনাকে কাজ দিবে, আর নাকি যার লাইসেন্স নেই তাকে কাজ দিবে। অবশ্যই যার লাইসেন্স আছে সে অভিজ্ঞ, সে এটার উপর ট্রেনিং নিছে। প্লাস এটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে তারপরে কিন্তু লাইসেন্সটা পাইছে, অবশ্যই তাহলে আপনার কাজটা কিন্তু আগে দিবে। আবার জি এটা স্যার। কিন্তু এডিসি লাইসেন্সটা যাদের আছে, এটা ভাড়া দেওয়ার সিস্টেমও আছে। এটা কিন্তু ভাড়াও দেওয়া যায়। এটা অনেকেই জানে না বা এটা হাস্যকর মনে হলো, এটা কিন্তু ভাড়া দেওয়া যায়। তো আপনার এবিসি লাইসেন্স আছে, আপনি কাজ করবেন না, কিন্তু আপনার এবিসি লাইসেন্সটা ভাড়া নিয়ে অন্য কেউ কাজ করবে, কিন্তু তার থেকে কমিশন আপনি পাবেন। আর আচ্ছা, যদি ভাই ভাই বলেন বা কাজের জব ক্ষেত্রে বলেন, এটা আপনার বিশেষ করে জবের ক্ষেত্রে যখন আপনার একটা লাইসেন্স থাকবে, তার মানে কি এবিসি লাইসেন্স যখন আপনার থাকবে, সেটা যদি আপনার সি লাইসেন্সও থাকে, তাও কিন্তু আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। আজকে ক্লাসটার কথাই বলি, এটা কিন্তু আপনাদের যদিও স্কলারশিপ ফ্রি ক্লাস, তারপরে যে সার্টিফিকেটটা পাবেন বা আপনাদের যে ধারণাটা হবে, এটা যদি আপনারা প্র্যাকটিক্যালি ক্লাস করেন, ভাই বোর্ড আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার 8-10টা যে কম্পিটিটর থাকবে তার থেকে আপনি এক ধাপ হলেও এগিয়ে থাকবেন। কারণ আপনারা যদি প্র্যাকটিক্যালি করেন, জি স্যার। আপনার করার কনফিডেন্স থাকবে, কাজ করার একটা কনফিডেন্স থাকবে। প্লাস যখন অ্যান্সার দিবেন, যেহেতু আপনার কাজ করা আছে, আপনি অ্যান্সার সহজে দিতে পারবেন। আর যদি আপনার অভ্যাস না থাকে, আপনি কোনোদিন নামই শোনেন নাই, কোনোদিন কাজই করেন নাই, তাহলে তো আপনি আর ভাইবা বোর্ডেই বলেন বা কোনো সিবিতেই বলেন, কোন জায়গাতেও তো মনে করেন যাই টিকতে পারবেন না। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, সবার কি অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়েছে? জি স্যার। জি স্যার, ডান হয়ে গেছে। জি না স্যার, স্যার, দেওয়া আমি তো হয়েছে। স্যার ফর্ম পাই নাই এখনো। আর একটা মজার বিষয় শেয়ার করবো স্যার। হ্যাঁ জি, তাহলে বলুন। ভাইবা দিতে ফর্ম গেছিলাম পাননি? স্যার দাঁড়ান, একটা আমি আবার কোম্পানিতে, আবার আমার দিচ্ছি, আস্তে আস্তে ইন্টারভিউ একজন ছিল একজন করবেন। স্যার। ওই সময় স্যার এমন একটা লোক আমার ইন্টারভিউ নিয়েছে, যে স্যার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড স্যার, সম্পর্কে কোনো ধারণাই নেই আমি তো স্যার। অ্যাটেন্ড আমি লিস্টের সবকিছু, ফর্মটা পাই নাই। হ্যালো আমি ফর্মটা আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন, আপনি বলুন। জি স্যার। স্যার, আমি তো তখন ফর্মটা দেখা গেছে কোথায় আমাকে দিচ্ছেন? ফর্মটা যতগুলো পাইতেছি প্রশ্ন না। করছে, ম্যাক্সিমাম প্রশ্ন হলো বাচ্চাদের প্রশ্ন স্যার, একদম মিড লেভেলের প্রশ্ন, লো লেভেলের। ওই প্রশ্নগুলোর উত্তর আমি ঠিক মতো দিয়েছি, কিন্তু পরবর্তীতে সে আমাকে ফোন দিয়ে বলছে আমার প্রশ্নগুলোর উত্তর নাকি ঠিক হয় নাই স্যার। কারণ হয়তো বা স্যার সে অন্যরকম ভাবে, স্যার আমাকে আহ, আহ, তারা ওহমস ল জিজ্ঞেস করছে স্যার। ওহমস ল আমি স্যার সংক্ষেপে বলে দিছি স্যার, ভি ইজ ইকুয়াল টু আইআর। এটা বলার পরে স্যার ওনারা বলছে এগুলা নাকি ঠিক হয় নাই স্যার। তারপরে এবিসি ওইখানে লাইসেন্স সম্পর্কে তারা আপনার মনে করুন আইডিয়া ছিল না। হয়তোবা আপনার মনে করুন মানে ভাগ্যটা খারাপ, ওই যে বলে না যে গার্ডে যে আছে, ওনার উপরে অনেক সময় নির্ভর করে যিনি ভাই ভাই নেয়। আমার যখন নিছিল, তো আমার মনে হয় যে কটা প্রশ্ন ধরছিল, আমার কিছু প্রশ্ন হয়েছিল না, তবে এগুলা মানে স্যার নিজে থেকেই পরে মনে করো ওই প্রশ্নগুলা বলে দিল, দিয়ে বাদ বাকি পরে বলতেছে যে তোমার থিওরি অনেক ভালো হয়েছে, প্লাস তোমার প্র্যাকটিক্যাল অনেক ভালো হয়েছে। ভাইবা টুকিটাকি যাই হোক মোটামুটি হয়েছে, আচ্ছা ঠিক আছে। দেন পরে মনে করেন আমাকে দিয়ে দিচ্ছে। এবার সেম জায়গায় আমার সঙ্গে আরেকজন ছিল, ও মনে করেন যে ভালোভাবে ভাইবা দিচ্ছে, সবকিছু ভালো করছে, কিন্তু প্র্যাকটিক্যালি মোটামুটি খুব একটা ভালো করতে পারে না, থিওরি তো একটু ল্যাগিং ছিল। যার জন্য ও বলছে তুমি ভাইবা ভালো দিছো, কিন্তু এদিকে তোমারই হয় নাই, যাও তোমার হচ্ছে আমি ভাই, মানে ওরে মানে দেয় নাই। বিষয়টা হচ্ছে এরকম, মানে অনেক সময় ভাগ্য, এরা ভাগ্যের উপর অনেক সময় নির্ভর করে। জি স্যার। এই ইন্টারভিউ দেওয়ার পরে স্যার অনেকটাই হতাশ হয়ে গেছিলাম স্যার, এরপরে স্যার কোর্স করা শুরু করছি স্যার। তারা দিতে চায় না। কি বললেন বুঝলেন না, এটা একবার বলবেন?
স্যার আমার হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলেন বলেন, মানে একজন একজন করে বলেন, তাহলে বোঝা যাবে। স্যার আমাকে লাইসেন্স বোর্ডে এবিসি লাইসেন্স বোর্ডে এর প্রশ্নে একটা প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা আমি আদৌ এখন পর্যন্ত কোনো জায়গা থেকেই সমাধান পাইনি। যে আচ্ছা, আমি হচ্ছে আপনাকে, শুনুন, সময় যেহেতু অনেক হয়ে গেছে, তো আমি আপনাকে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দিলাম। ওইখানে আমাদের আপনি পোস্টটা করুন। আমি হচ্ছে আমার ফোন আসতেছে তো অনেকগুলা। তো আমি এটা শেষ করে আপনাকে হচ্ছে গ্রুপে আমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছি, বা যার যে প্রশ্নগুলো আছে আমি এখানে গ্রুপে লিংক দিয়ে রাখছি। তো এই সরি, চ্যাট বক্সে লিংক দিয়ে রাখছি, আপনি এখানে প্রশ্ন, যার যা প্রশ্ন আছে এখানে করতে পারেন। আচ্ছা কারণ আমার একটা ফোন আসছে, তো আমি একটু কথা বলে নিই। আপনারা ততক্ষণ যেহেতু ক্লাস শেষ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যার যা প্রশ্ন আছে গ্রুপে চার প্রশ্নগুলা করুন। আর অবশ্যই প্র্যাকটিস করে ওইগুলা, কিন্তু আমার মনে হয় যে প্র্যাকটিস করে ওইগুলা, প্র্যাকটিস করে প্র্যাকটিসের ভিডিওটা যদি আপনারা গ্রুপে দেন, বা ভিডিওর একটা ছবিও যদি গ্রুপে দেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার আগ্রহ আছে। নাহলে আমরা শিখাই গেলাম, আপনিও খালি ক্লাস করে গেলেন, কাজের কাজ আপনারও কিছু হবে না, বা আমাদেরও কোনো লাভ হবে না। আমাদের লাভ একটাই, আপনি যদি লাভ মানে যদি ধরুন আপনি যদি একটা স্কিল অর্জন করতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি অ্যাডভান্টেজ থেকে শিখছি। এই যে আপনি যে বলবেন আমি অ্যাডভান্টেজ থেকে শিখছি, এটাই আমাদের লাভ। এর বেশি কিছু আমাদের কোনো লাভ নেই। তো এই জন্য বলতেছি, আমাদেরও একটা আগ্রহ, আপনাদের যদি আগ্রহ না থাকে তাহলে আমাদের কিন্তু আগ্রহ থাকবে না। এই জন্য আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সেগুলা ছবি তুলে বা ভিডিও করে আপনি যদি গ্রুপে দেন, তাহলে আমরা বুঝবো যে আপনাদের কাজ করার আগ্রহ আছে। আর নেক্সট ক্লাস মনে হয় রবিবারে। তো স্যার তার আগ অ্যাটেন্ডেন্স দিয়ে ফর্মটা হচ্ছে, স্যার আবার একটু দেন স্যার। জি। স্যার অ্যাটেন্ডেন্স ফর্মটা স্যার আবার একটু দেন স্যার, আমার ওটা ওপেন হচ্ছিল না, আবার ঢুকলাম, ও আবার একটু দেন আচ্ছা, স্যার। আপনি কি প্রথম থেকে ক্লাসে ছিলেন? ক্লাসে ছিলাম কিন্তু স্যার নেটে আসলে প্রবলেম ছিল আর কি। না, ক্লাস বুঝতে পারছেন? আমি দরকার হয় আমি হচ্ছে, জি শুনুন, আমি হচ্ছে এটা রেকর্ডেড ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো, কিন্তু আপনাদের কাজ হলো কি, জি স্যার। এটা প্র্যাকটিস করবেন ভাই। প্র্যাকটিস না করলে জি তো স্যার। মানে শুধু ভিডিও দেখে কোনো লাভ হবে না। স্যার এই স্যার ভিডিওটা আমরা কি গ্রুপ গ্রুপে থেকে স্যার লিভ নেবো স্যার? স্টুডেন্ট আনে গেছে। হ্যাঁ, ক্লাস শেষ, আপাতত আপনারা লিভ নিলে নিতে পারেন। আর গ্রুপে যাদের গ্রুপে আমি লিংক দিয়ে দিছি, ফেসবুক গ্রুপে। তো সেখানে আপনারা যার যার প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এই ড্রাইভ লিঙ্কটা কখন দিবেন আমাদের, মানে এই ক্লাসে? আচ্ছা, রেকর্ডটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে এটা ড্রাইভে আপলোড করে, তারপরে হচ্ছে আপলোড হতে একটু টাইম তো লাগবে, আপলোড করে আর সেটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিই। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে সকলকে আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছে। আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে গ্রুপে সবাই যুক্ত হয়ে থাকেন। তাই হবে। স্যার লিভ নিয়ে নিবো? আচ্ছা, আপনারা এখানে অ্যাটেন্ড ছিলেন। আচ্ছা, এই হয়েছে, অ্যাটেন্ডেন্স হয়েছে আপনার? জি স্যার, অ্যাটেন্ডেন্স হয়েছে। আচ্ছা, তাহলে লিভ নেন। যার যার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে শেষে লিভ নিতে পারেন। আর অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা যেহেতু নির্ভর করতেছে, যে 60টা ক্লাস অ্যাটেন্ড হওয়াই লাগবে। তো সবার অ্যাটেন্ডেন্সটা আমার মনে হয় যে নিজ দায়িত্ব দিলে আপনাদেরই, যেহেতু ক্লাস করতেছেন, তো সার্টিফিকেট কেন মিস দিবেন? একটা বিষয় অ্যাটেন্ডেন্স দিয়েছে স্যার, ওই ফর্মে যে ওই কি জানি দেখলাম স্যার একটা প্রথম ওই ক্লাসে এটা পাই নাই স্যার, রেকর্ডটা পাই নাই। প্রথম ক্লাসের রেকর্ডটা কোম্পানি। ঢুকতেছে প্রথম না ক্লাসে স্যার। কিন্তু দিয়ে দিছিল তো, পান না আপনি? হ্যালো স্যার, দেখুন হচ্ছে, হ্যাঁ বলুন। ওই ইনস্টিটিউট অথবা কোম্পানি, এইখানে আমরা কি অনলাইন ক্লাস লিখবো নাকি? ও, ইনস্টিটিউট বলতে আপনার হচ্ছে কোন প্রতিষ্ঠানে, আপনি কোনো কলেজে পড়েন বা স্কুলে পড়েন বা ভার্সিটিতে পড়েন সেটা। আর যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন তাহলে সেটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। স্যার স্যার ফার্স্ট ক্লাসের রেকর্ডটা কি দিয়েছেন স্যার? ফার্স্ট ক্লাসের রেকর্ডটা তো দেখিনি। আচ্ছা, আপনারা রেকর্ড দেওয়া হয় না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আবার দাঁড়ান, দেওয়া হয়েছিল মনে হয়। আচ্ছা, আমি আবার দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিছি, ওটা জয়েন হয়নি, ফার্স্ট ক্লাসেরটা।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে সবাই লিভ নিতে পারেন আস্তে আস্তে। আপনাদের আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে যারা আছেন? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে এটা হচ্ছে অফ করে দিতেছি। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।